খুশি হতো যে আজকে ক্লাস হবে, তো ক্লাস হবে কিছু পরের দিনটা তো ছুটি আছে। পরের দিন খুব ইমার্জেন্সি না হলে ক্লাস হ্যাঁ ক্লাস পরের দিন এখানে ছুটি দিয়েছে কি? হ্যাঁ পরের দিন এখানে ছুটি দিয়েছে। ছুটি দিয়েছে? হ্যাঁ আরেকদিন বলছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। 12 জানুয়ারি ডিক্লেয়ার হলিডে। হ্যাঁ সে তো হলিডে, কিন্তু এখানে এটা তো হলিডেই হয় ক্লাস। এই যে আজ শুক্র না আমাদের ন্যাশনাল হলিডে, আজকে তো ন্যাশনাল হলিডে। এখানকার হলিডে সেটা জিজ্ঞেস করলাম যে সানডে ইসের মতন ইন্টারন্যাশনাল হলিডে। সানডে তো ক্লাস হচ্ছে কি করে? সেটা বলছি এখানে তো ছুটির দিনই ক্লাস। নাই আমি অ্যাকর্ডিং টু দেয়ার ক্যালেন্ডার আমি বললাম যে 12 জানুয়ারি হলিডে। আগের দিন স্যার বলছিলেন না যে 12 জানুয়ারি অফ থাকবে। হ্যাঁ তবে মেসেজটা একটা গ্রুপে দিয়ে আবার 26 জানুয়ারি রবিবার দিয়েছে তো। দিয়েছে 12 তারিখে। গ্রুপে দেয়নি মনে হয়। দেয়নি? 12 তারিখের কথাটা উল্লেখ করে দেয়নি। ম্যাডামকে জিজ্ঞেস করে নিলেই হবে। 26 জানুয়ারি তো রবিবার করে। হ্যাঁ ও তো 24 জানুয়ারি তো এমনি ছুটি হয়, জানি না ওটাও না অফ চলে যায় না। সব ছুটি এবার রবিবার। নষ্ট হয়েছে সরস্বতী যা পূজা সবাই জানি মানে ওদের যে রবিবার না 3 তারিখ। রবিবার না 3 তারিখ যাবো, 3 তারিখে রবিবার সাইডে রবিবার হয়। তাহলে রবিবার ওটা বলছি না স্যার, সরস্বতী পুজো কেউ কেউ বলছে 2 তারিখ, মানে দ্যাট ইজ সানডে। হ্যাঁ। আর ক্যালেন্ডারে মেনশন করো যে 3 ও আচ্ছা মানে 2 না 3 এটা বলতে চাইছি। এইটা বলছে 2 না 3। ও সেটা এখন ডিপেন্ড করছে কিরকম ভাবে ওটা তো ব্যাপারটা ধরো বিধি মানে সেই মানে এই বিধান বলবে ক্যালেন্ডারে। 3 তারিখ এখন যাই না অনেক হ্যাঁ সময় গো, যে ওই তো শুক্ল পক্ষের শুক্লপক্ষ হ্যাঁ, হ্যাঁ, আগের দিন ক্রিয়াটা পঞ্চমী তিথিতে। দিতে হয় ওই ঠিক। শুক্ল পক্ষের পঞ্চমী তিথি সেটা যখন আগের দিন করবে বলছে। তখনই সরস্বতী পুজো হবে। যেমন ওরা এবারে দুর্গা পুজো গুলো সব তো ওই সব রাত্রিবেলা, রাত্রিবেলা পুজো। দুর্গা পুজো ধর অষ্টমী নবমী হ্যাঁ, একসাথে একসাথে। কি করে হলো? তাহলে রাত্রিবেলা স্যার হ্যাঁ অষ্টমী পুজো 12টার সময় রাত্রে তো সন্ধ্যা পুজো হয়, সকালে ভোরবেলা ভোরবেলা। শেষ হচ্ছে 4টে, আবার শুরু হচ্ছে 6টা থেকে। এরকম ছিল এবারে। অষ্টমী আর নবমীটা হ্যাঁ, গন্ডগোলটা। ওই ট্রানজিশনটা এরকম ছিল। পুজো হয়ে গেল মানে দুর্গাপুজো রাতে সপ্তমীর পরে সন্ধ্যে 24 ঘন্টার মধ্যে অষ্টমী অষ্টমী নবমী নবমী এসে গেছিল। এই হচ্ছে ব্যাপার। সেই রকম আমাদের এই সরস্বতী পুজোতে একটা সন্ধিক্ষণে হয়, হ্যাঁ, সন্ধি। একদম ফিক্স সন্ধিক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, ওই সময় এটা হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। ওই পাঁচি দেখে ওরা মাঝে দেখে ওই শুক্লপক্ষ দেখে পঞ্চমী তিথি দেখবে, দেখে হবে। একদমই তাই। বুঝতে পারলে? তা সেটা রবিবার করলে রবিবার, সোমবার করলে এটা সোমবার। অনেক সময় কি হয় স্যার, ক্যালেন্ডার এগুলো কনফিউজ করে। আর আরে- দেখা যাবে তিথিটা রবিবার পড়েছে, হ্যাঁ। সোমবার পর্যন্ত হয়তো তিথি টেনে দিচ্ছে। হ্যাঁ সেই জন্য ওরা এই বাংলা ইংরেজি এর সঙ্গে এবার তো ব্রাহ্মণরা পুজো করে পাঁচই থেকে এবার পুজো ম্যাক্সিমাম দেখা যাবে সোমবারই হচ্ছে, ছুটিটা নষ্ট হলো রবিবারে। ওরকমই হয় না না। না, ব্যাপারটা দেখা যাবে সোমবারে ছুটি অঘোষিত। হ্যাঁ আমাদের বেঙ্গলের সরস্বতী পুজোর দিন ছুটি হবে না, হ্যাঁ। এ তো অঘোষিত ছুটি হবে। ছুটি হবে। রবিবার যেহেতু এমনি রবিবার যেহেতু ছুটির দিন, এমনি তো দিদি দিয়ে দেয়, যদি ছুটির পরে যদি ছুটি পড়ে তারপরে দিন ছুটি দিয়ে হ্যাঁ, মানে দেয়। এগুলো সরকারি জায়গায় হবে, মানে বেসরকারি জায়গায় মানে তো বেসরকারি বলতে সমস্ত স্কুল অধিকাংশ কিন্তু সরকারি। ওগুলো হবে এমনি, তারপরে অন্যান্য সরকারি হবে না, অন্যান্যতে হবে না। যারা ধরো ওখানে বলতে ব্যাংক গুলো ব্যাংকগুলো সারা বছর না, থাকবে না। ব্যাংক খোলা থাকে। স্কুলটাই মেন থাকবে। স্কুলের বিদ্যা নিয়ে কাটবার, স্কুল তো এমনি পুজো যদি রোববারে হয়, তাতেও সোমবারটা ছুটিই থাকে। সেটাই বলছি। দই কর্মা হবে ওই দিনটা। স্কুলে এখন 2 দিন 3 দিন কেন, এক সপ্তাহ ধরে সব উৎসব চলবে। হ্যাঁ। পরের দিন খিচুড়ি, তারপরের দিন দই কর্মা। হ্যাঁ। খাওয়া দাওয়া। কাজ আর না এগুলো কিন্তু দরকার, আমি তাই বলি। মানে একদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখতে হবে, হ্যাঁ। পুজোর সময় খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখলে চলবে না। উৎসবকে কেন্দ্র করে একটা হ্যাঁ। মানুষ একত্রিত হয়, এটা খুব দরকার। আর সবথেকে বড় কথা স্কুল লাইফটা সরস্বতী পুজোর হচ্ছে মেন পুজো। স্কুল লাইফে হ্যাঁ, আলাদা চার্মিং থাকে অবশ্যই। এখন তো সবেতেই চালু সেটা। সে আগেকার দিনে তখন কোনো ভ্যালেন্টাইন ডে ছিল না, কোনো আরে ওগুলো তো স্যার মার্কেটিং। এগুলো তো এই শুনছি। Santa Claus কে দেখেছি। স্যান্টা ক্লজ প্লাস ছিল কে না, দেখেছি? আমাদের সময় এগুলো সব কিছুই ছিল। হ্যাঁ। পার্কশিটে যেতাম, কিছুই হতো না, মানে আমরা তো না, না, আমরা তাও পার্কশিটেও যেতাম। কথা আর জানি। সব থেকে বড় কথা আমরা 1 জানুয়ারি ধুমধাম করে পালন করছি, কিন্তু পয়লা বৈশাখ না, পয়লা এখন হচ্ছে। পয়লা বৈশাখ হচ্ছে। হয়, চিরকালই হয়। পয়লা তো চিরকালই হয়, খাওয়া দাওয়া পয়লা ক্যালেন্ডার বৈশাখ ক্যালেন্ডার দেয়। এখন একটা কি ডেট পেরিয়ে গেল রে, ব্যবসা করে নাও কি হবে।
ভ্যালেন্টাইনটা পুরোপুরি কাল্পনিক, সেন্ট ভ্যালেন্টাইন, তেমনি এই খ্রিসমাসটা কাল্পনিক না। ওদের তো ওটা ইংরেজের মধ্যে সীমাবদ্ধ ছিল, খ্রিস্টান ধর্মের মধ্যে। আর ভ্যালেন্টাইন একটা স্যাডিক ঘটনা, মানে ওই জেলে থাকাকালীন এরকম ভ্যালেন্টাইনকে কি গোলাপ ফুল দিয়ে এরকম একটা গল্প আছে। সেন্ট ভ্যালেন্টাইন গল্পটা তো গল্প, বাট হু উইল সি দা রিয়েলিটি? হ্যাঁ, সেটা তো দেখি। রিয়েলিটি আছে, হ্যাঁ। আমার সরস্বতী পূজার রিয়েলিটি আছে, পয়লা বৈশাখের রিয়েলিটি আছে। এটার কোনো কিছু ব্যাপার এটা নেই। শকাব্দ, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ যেটা, এটা শকাব্দ। বাংলা শতাব্দীর শুরুর দিন, মানে এটা 19 কে শুরু করেছে। 1 জানুয়ারি যেমন ইংরেজি শুরুর দিন, আমাদের পয়লা বৈশাখ হচ্ছে বেঙ্গলি ক্যালেন্ডার। তবে কি পয়লা জানুয়ারির মতো অতটা সমারোহ করে পালন করা হয় না। Regional যেহেতু এটা পুরো- হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেহেতু অনলি বেঙ্গলের ব্যাপারটা, সেজন্য বাংলাতেই এটা হয়। আবার এবং এটা এটা অধিকাংশ ক্ষেত্রে তোমার ওই বিজনেসম্যানেরাই ধরে রেখেছে। এই দোকানদার যারা খাতা পত্র সারাসারি করে। আমার সাথে কর্ণাটকে ওই ওনাম উৎসবটা হয়, ওরা আবার ওদের 1 তারিখ ওইটা, হ্যাঁ, সব- ওদের ওনামটা ওদের একটা বিশাল হয়। তবে ওই দোকান পুজো করে পয়লা বৈশাখে। বিজনেসম্যানেদের ওইটা তো আগে 1 মাস থেকে চৈত্র সেল চলবে, চৈত্রের সব মানে পুরনো স্টক বিক্রি করবে। হ্যাঁ। ঠিক আছে। আজকে তার মানে এই যে ঠান্ডা আছে তোমাদের কিন্তু আজকে। যে কোর্স আছে এবারে গাইনি অফ, তাই তো নাকি? হ্যাঁ, সার্জারি, মেডিসিন, হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, গাইনি আর অফ, এইটার উপরে তোমরা পরীক্ষা দাও না? না, আচ্ছা, এইটা ছাড়াও এই যেটা আমাদের আরেকটা যেটা মানে আলাদা দিল না, এনজিটি, ওই যেটা ওটা এফডব্লিউটি তো ক্লাস স্যার একটা করিয়ে গেছে, আবার করাবে। বলে বলছিলেন যে এর মধ্যে সেটা করিয়ে নেবে। এই সারি ক্লাস করবেন বলছেন তো, ওইটা এফডব্লিউডি আর সিএনসি একসাথেই হয়ে যাচ্ছে। FWT মানে কি? ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং। ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং। আর পিইটি মানে হচ্ছে পপুলেশন এডুকেশন ট্রেনিং। আর ডিটি আর FWT। আমাকে তো বললো এদের মোটামুটি এখনো একটা আছে, সার্জারি, গাইনি ফাইনি এদের হ্যাঁ, একটা বাকি আছে। বাকি আছে, এইটা এদের একটু তৈরি করে দিই। আর কি কমে ওই কিভাবে রুগী দেখা হয় না হয়, একটু বলে দিই, ব্যাস এই। এবার এই কত দিনে কি ব্যাপার, না, না, ওসব সিদ্ধান্ত, কিছু এইসব কিছু এখনো হয় কলেজে, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমরা যে সাবজেক্ট গুলো মানে এখন এখানে পড়বো সেটা হচ্ছে গাইনি আর অফস, তার সঙ্গে সার্জারি আর মেডিসিন। গাইনি অফস যদি আমরা পড়ি, আমরা ফিজিওলজি আমরা পড়েছি কিছুটা, তো সেখানে আমরা দেখেছি কি ফিমেল জেনিটাল সিস্টেম, মেল জেনিটাল সিস্টেম, হ্যাঁ, তো এরকম বিভিন্ন ফিজিওলজি এর সঙ্গে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স উইদাউট ফিজিওলজি আর অ্যানাটমি তো হয় না, বুঝছো? সেই জন্য তোমার ফিজিওলজি অ্যানাটমিটা এর সঙ্গে জড়িয়ে আছে। ওটা বেস আছে, ওইটা বেস। ওই নলেজটার উপরে দাঁড়িয়ে আমাদের এই দুটো সাবজেক্ট, তোমার এই দুটো কেন 4টে সাবজেক্টই। স্যার গাইনিটা কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ধরা যায় না? গাইনি না, গাইনিটা বেশি আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে। যত সমস্ত তোমার রোগ দেরি এসব হয় মেয়েদের, সেইগুলো সম্বন্ধে আলোচনা করা আছে গাইনোকোলজি, ঠিক আছে? আর অপস মানে হচ্ছে অবস্টেটিক্স হচ্ছে ধাত্রীবিদ্যা বাংলায়, মেনলি প্রেগনেন্সি রিলেটেড, ঠিক আছে? ওটাও মেয়েদের সম্পর্কিত, কারণ প্রেগনেন্ট এমন তো মেয়ে হতে পারে। তো সেই জন্য এই দুটো সাবজেক্টই তোমার যে ফিজিওলজি দরকার, ফিমেল জেনিটাল সিস্টেম, হ্যাঁ, তার সঙ্গে অ্যাক্সেসরি ফিমেল অর্গান গুলো উপরে দাঁড়িয়ে আছে। এর আগের দিন স্যার যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, অ্যান্টিপার্টাম, পোস্টপার্টাম আর এপিডিয়ার কারেন্ট, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর আপনার ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ওভারিয়ান, এটা এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া আর ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এই যে স্যার একজন থাকেন উনি করিয়েছিলেন, আর কিছু হয়নি। ঠিক আছে।
ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে একটা যে মেনস্ট্রুয়াল সাইকেল ঘটছে, মেনস্ট্রুয়াল সাইকেল ঘটছে, তো মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে আমরা জেনে গেছি ফিজিওলজি। কি কোনো প্রবলেম? কি প্রবলেম? আমি লেখাবো না, বুঝাবো, সব দিয়ে দেবে, সব নোট দিয়ে দেবে এখান থেকে। একটা মেন হচ্ছে বোঝা, বুঝলে পরে সব পরিষ্কার। একটা মেনস্ট্রুয়াল সাইকেল আমরা ফিজিওলজিতে পড়ে এসেছি। মেনস্ট্রুয়াল সাইকেল কি না, একটা মান্থলি রিডিং, একটা মান্থলি রিডিং 3 to 5 days পারসিস্ট করে। ঠিক আছে, 28 days ইন্টারভ্যালে এটা চক্রাকারে একটা মেয়ের শরীরে ঘটতে থাকে। কবে না, ফ্রম মেনার্কি, MENERCHI, মেনার্কি টু মেনোপজ, MENOPOZ। এখানে তোমাদের এই কথাগুলো কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে এবং এগুলো কাকে বলে জানতে হবে। মেনার্কি আমি আগে বলেছিলাম, শুরু, মেনার্কি হচ্ছে শুরু, মেনোপজ হচ্ছে শেষ। এই কথাটা মনে রাখতে পারলে অনেকটা। আর পিউবার্টিটা কোনটা স্যার? বলছি, মেনার্কি মানে হচ্ছে তোমার অনসেট অফ মেন্স। একটা ঋতুচক্র যখন শুরু হচ্ছে একটা মেয়ের জীবনে, সেই জিনিসটাকে আমরা বলছি মেনার্কি। ঠিক আছে, অর্থাৎ মেনার্কি একটা নির্দিষ্ট এজে ঘটে। এভারেজ ধরে নাও 13 থেকে 16। যখন মেয়েটার বয়স 13, 14, 15, 16 এইরকম বয়সের মহিলাদের প্রথম যে ঋতুচক্রটা দেখা যায় তাকে বলছি আমরা মেনার্কি। এবার আর একটা কথা মনে রাখবে, এই যে ঋতুচক্র মেন্স যে শুরু হলো, সাইকেলটা শুরু হয়েছে জানবে তার 28 দিন আগে। সাইকেলটা শুরু হয়ে গেছে তার লাইফ মানে বডির মধ্যে 28 days বিফোর। যখন আমরা ব্লিডিং দেখছি ওটা একটা রেজাল্ট, একটা সাইকেলের রেজাল্ট। একটা সাইকেলকে আমরা কতগুলো ভাগে ভাগ করি না, 4টে স্টেজে ভাগ করি। একটা হচ্ছে 4, 5 ব্লিডিং ফেজ, তিন থেকে 5 দিন রক্তপাত ঘটছে, থ্রু ভ্যাজাইনা, ইউটেরাস থেকে ব্লিডিং হচ্ছে, থ্রু ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ব্লিডিং ফেজ। তারপরে হচ্ছে পলিফারেটিভ ফেজ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পলিফারেশন ঘটছে। ঠিক আছে, এইখানে একটা ঘটনা ঘটছে 14 দিনের মাথায়, that is ovulation, OVOLUTION। তারপরে সিক্রেটারি ফেজ চলছে। তারপরে এটা ফার্স্ট, এটা হচ্ছে 28। তারপরে আবার এগেন ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজটা স্যার মোট কতদিন স্যার? 3 থেকে 5 দিন কি 6 দিন ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে একটা ছোট্ট রেস্টিং ফেজ থাকে, অনেকে বলে রেস্টিং ফেজের পরে পলিফারেশন শুরু হয়, বৃদ্ধি শুরু হয়। ঠিক আছে, সবই বোঝাবো পলিফারেশন কি জিনিস, সিক্রেশন কি জিনিস। তারপর একটা ঘটনা ঘটে, দ্যাট ইজ ওভুলেশন, 14 দিনের মাথায় 14 ডেজ। আর 28 দিন থেকে আবার এই ব্লিডিং চালু, এরকম চক্রাকারে ঘটতে থাকে। সেই জন্য এটাকে বলা হয় ঋতুচক্র। বোঝা গেল? অর্থাৎ মেনস্ট্রুয়েশন। এইবার ঘটনা হচ্ছে মেনার্কি। প্রথম এই ঘটনাটা যখন ঘটলো একটা মেয়ের জীবনে, তখন সেই ঘটনাটাকে বলছি আমরা মেনার্কি।
এইরকম প্রতি মাসে এইরকম হতে থাকবে আপ টু 45 ইয়ার্স অ্যাভারেজ, 42 থেকে 50 বছর অবধি এরকম প্রতি মাসে এরকম হতে থাকবে। এবার হতে হতে একটা সময় ওই 45, 46, 46, 47, 48, 49, 50, কারো 42, এরকম 42 থেকে নিয়ে 50 বছরের মধ্যে যে কোনো একটা সময় এই ঋতুচক্রটা বন্ধ হয়ে যাবে। যে পয়েন্টে মানে যে বয়সে বন্ধ হচ্ছে সেইটাকে বলছি আমরা মেনোপজ, অর্থাৎ পার্মানেন্ট বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, কমপ্লিট এন্ড পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। যে বয়সে মেনস্ট্রুয়েশনটা একবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে গেল, আর হবে না, সেইটাকে বলছি আমরা মেনোপজ। তার মানে পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। তো from menarche to menopause হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ লাইফ অফ এ ফিমেল। কেন না এই প্রতিটা সাইকেলে এই একটা ঘটনা ঘটবে, দ্যাট ইজ ওভুলেশন। মানে এক একটা সাইকেলে এক একটা ওভাম সৃষ্টি হয়। সোজা কথা, পার্থিব কথায় বলতে গেলে ওভাম। এর ওভামটা যে প্রক্রিয়ায় ওভারি থেকে বাইরে বেরিয়ে আসে তাকে বলছি আমরা ওভুলেশন। তাহলে ওভুলেশনটা একটা প্রসেস, মানে 14 দিনের মাথায় হয়, তাই 14 দিনের সাইকেল শুরু, বিগিনিং এ 14 দিনে বা মানে যেদিন তোমার বিগিনিং শুরু হচ্ছে তার 14 দিন আগে। বুঝা গেল? অ্যাকচুয়ালি ওভুলেশন হওয়ার 14 দিন পরে ব্লিডিংটা চালু। ওভুলেশন ঘটার 14 দিন পরে ব্লিডিংটা চালু হয়, কথাটার মানে আছে। তার মানে আমি যে আজকে পিরিয়ডটা দেখছি তার 14 দিন আগে কিন্তু ওভুলেশন হয়ে গেছে। বুঝতে পেরেছো? মানে আজকে যে আমি ব্লিডিং ফেজটা দেখছি, আজকে প্রথম ব্লিডিং শুরু হলো, ওভুলেশনটা কিন্তু 14 দিন আগে হয়ে গেছে। কত মাসে? বললাম তো, এইটা এই ব্লিডিং এটা হচ্ছে রেজাল্ট। এইটা রেজাল্ট, এই রেজাল্টটা বেরোবার আগের ঘটনা কিন্তু এইখান থেকে শুরু হয়ে গেছে। এই যে রেস্টিক ফেজ থেকে এরকম, এবার কিভাবে কেমন ভাবে শুরু হচ্ছে, কিভাবে এই ঘটনাগুলো ঘটছে একের পর এক, সেইটা ফিজিওলজিতে ওভুলেশনের বাংলাটা কি? ডিম্ব নিঃসরণ। আচ্ছা, এই হচ্ছে পিটুইটারি, PITUITARY। Actually it is the hormonal play। এই ব্যাপারটাই একটা ফিমেল বডির মধ্যে তাদের একটা হরমোনের ক্রিয়া, এই ক্রিয়ার মাধ্যমে ঠিক আছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে তোমার মেইন অর্গান হচ্ছে ইউটেরাস। এরকম কনিক্যাল শেপের একটা অঙ্গ, পেলভিক অর্গান বলা হয়। প্রতিটা ফিমেলের এরকম একটা করে ইউটেরাস থাকে, যেটা মেলেদের থাকে না। আর এই ইউটেরাসের দু সাইড দিয়ে তোমার দুটো নল বেরোয়, এই সাইড দিয়ে একটা আর সাইড দিয়ে একটা। এই নলগুলোকে বলছি আমরা ওভার ফ্যালোপিয়ান টিউব। বুঝতে পেরেছো? ফ্যালোপিয়ান টিউব এর মধ্যে লুমেন আছে, লুমেনে এই যে ক্যাভিটির সঙ্গে এইখানের সঙ্গে এরকম ভাবে একটা মাসকুলার ফান্ডাস অঞ্চল আছে ইউটেরাসে। আর এর ভেতর দিয়ে এরকম সরু নল ওপেন আছে। তাই
এটা হচ্ছে ক্যাভিটি, ট্রেন ক্যাভিটি। এটা একটা হলো গ্যাপ, ঠিক আছে? এগুলো মাসেলস, ইউট্রাইন মাসেলস। এইখানে একটা ওপেনিং আছে এই নলটা, আর তাকে কেন্দ্র করে এরকম আঙুলের মতো কিছু প্রজেকশন আছে। এই টিউবটা লক্ষ্য করে দেখো, এইখানটা সবচেয়ে চওড়া অংশ, দ্যাট ইজ অ্যাম্পুলা। বুঝতে পারছো? এই যে মাসেলস এর মধ্যে কিছুটা অংশ থাকে, ইন্টারমিউরাল পোরশন বলা হয়, ইসমাস বলা হয়, অ্যাম্পুলা বলা হয়, আর এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই যে জায়গাটা ইনফান্ডিবুলাম, যেখানে একটা ওপেনিং আছে, অস আছে, আর কিছু ফিমব্রিয়া আছে। এগুলোকে আঙুলের মতো পজিশনটাকে বলি আমরা ফিমব্রিয়া, ঠিক আছে? আমাদের মধ্যে প্রজেকশনটা ফিমব্রিয়া। হ্যাঁ, FIMBRI, ফিমব্রিয়া। এবার এইখানে ইন্টারসের গা দিয়ে একটা লিগামেন্ট এর সাহায্যে এখানে একখানা এরকম গোল মতো অঙ্গ যুক্ত থাকে, এদিকে একটা এদিকে একটা। That is called ovary. ইউটেরাসের সঙ্গে একটা ফাইব্রোমাসকুলার টিউব যুক্ত থাকে, এটাকে বলছি আমরা ভ্যাজাইনা, ভ্যাজাইনা। এই যে এতগুলো অর্গানের নাম বললাম, এরা হচ্ছে ইন্টারনাল ফিমেল জেনিটাল সিস্টেম। ইন্টারনাল ফিমেল জেনিটাল সিস্টেম কেন বলছি না, এরা পেটের ভেতরে থাকে। মেন অর্গান ইউটেরাস, তার সঙ্গে দু সাইডে দুটো গ্ল্যান্ড আছে, দ্যাট ইজ ওভারি, আর দুটো টিউব আছে, দ্যাট ইজ ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? এদের এই যে ক্রিয়াগুলো ঘটে একটা হরমোনাল ইনফ্লুয়েন্সের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা যদি একটা ওভারিকে ক্রস সেকশন করি, তবে সেখানে এরকম একটা দেখতে পাবো, তার একটা এপিথেলিয়াল লেয়ার দেখতে পাবো, এরকম সাইড দিয়ে একটা সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াল লেয়ার আছে। এই এপিথেলিয়াল লেয়ার গুলো হচ্ছে জার্ম সেল তৈরি করে। এইখান থেকে কিছু জার্ম সেল তৈরি হয় প্রিমর্ডিয়াল, তাদেরকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল। এই প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ FSH, which is secreted from the pituitary. পিটুইটারি থেকে তোমার FSH হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেট করে, যেটা এই প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলো ওই ইনফ্লুয়েন্সটা নেয়, নিয়ে ওরা একসাথে গোটা কুড়ি ইনফ্লুয়েন্স নেয়, কিন্তু সেখান থেকে একখানা ফলিকল আস্তে আস্তে গ্রো করতে থাকে, বড় হতে থাকে। এই যে বড় হচ্ছে, পলিফারেশন ঘটছে, সেই জন্য ওই পিরিয়ডটাকে বলছি আমরা পলিফারেটিভ ফেজ, ঠিক আছে? এবার এর সঙ্গে পিরিয়ডটা মিলিয়ে দেবো। এইবার যখন ফুললি ম্যাচিউর হচ্ছে, পলিফারেশন ফুললি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, এই FSH ক্ষরণটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে পিটুইটারি আরেকটা হরমোন বার করছে, দ্যাট ইজ LH। স্যার FSH এর ফুল ফর্মটা কি স্যার? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল।
তারপরে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন এলএইচ ক্ষরণ করছে 14 দিনের মাথায়, 13-14 দিনের মাথায়, এটা করে এলএইচ সার্চ। এবার যার ইনফ্লুয়েন্স এটা বড় হচ্ছিল, এফএসএইচ এর ইনফ্লুয়েন্স তো বড় হচ্ছিল, সে যেহেতু হাত তুলে নিল, তখন এই আর বাড়তে না পেরে এলএইচ এর প্রভাবে এটা বাস্ট করে যায় ফলিকল। তখন এর ভেতরে যে ওভামটা ছিল সে বাইরে বেরিয়ে এলো। যেই বাইরে বেরিয়ে এলো, তখন এই যে ফিম্বিরিয়া গুলো আছে, এদের মধ্যে একটা কেমোট্যাকটিক মেকানিজম আছে, এরা ওইটাকে, এই ওভামটাকে আকর্ষণ করবে। ফলে এই যে ওপেনিং আছে, এই ওপেনিংটার নাম আছে পেলভিক অস্ট্রিয়াম। এই ওপেনিংটাকে আমরা বলি পেলভিক অস্ট্রিয়াম। এই যে ওভামটা বেরোবে ফেটে, যে প্রক্রিয়ায় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল বাস্ট করে একটা ওভাম ওভারি থেকে, ওভারির ওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা ওভুলিউশন, যেটা আগে লিখেছিলাম। বুঝতে পারছো? তাহলে ওভুলিউশনটা হচ্ছে কি না, যখন এদিকে পিরিয়ডটার সঙ্গে আমি এটা মিলিয়ে দিচ্ছি, এই যে ব্লিডিং ফেজ হয়ে গেল, তারপরে একদিন রেস্টিং ফেজ সেই হয়ে গেল, তখন কি হয়, অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে কমে যায়। কেন না, তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ওভারি ছাড়ে না, সেটা আমি পরে বলবো, পরেই আসবো। তার ফলে কি হয়, যখন পিটুইটারির সামনে যে ব্লাড যাচ্ছে, যখন পিটুইটারি দেখছে যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এত কম হয়ে গেছে, তখন কি করে, ও সুইচ অন হয়ে যায়, তখন এফএসএইচ ক্ষরণ শুরু করে দেয়। তাহলে 5-6 দিনের মাথা থেকে এফএসএইচ ক্ষরণ শুরু করে দিল। আর এফএসএইচ যে ক্ষরণ শুরু করে দিল, সেই এফএসএইচ এর ইনফ্লুয়েন্স কিন্তু ওভারি নিয়ে নিল। নিয়ে ওভারির মধ্যে যে ছোট ছোট প্রাইমোডিয়াল ফলিকল ছিল, সেইগুলোর মধ্যে থেকে একখানা বাড়তে শুরু করে দিল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ। বাড়ছে বাড়ছে বাড়ছে, আর যখন এখানে বাড়ছে, এই গ্রাফিয়ান ফলিকলের ওয়াল থেকে দুটো হরমোন বার করছে। মেনলি একটা হচ্ছে ইস্ট্রোজেন, OESTROGN, বেশি পরিমাণে ইস্ট্রোজেন, কম পরিমাণে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন, স্যার ওই যে এগুলো দেখাচ্ছেন, সেগুলোটা এফএসএইচ এর প্রভাবে বাড়তে বাড়ছে, বাড়তে বাড়তে বড় হচ্ছে, প্রাইমোডিয়াল ফলিকলটা বাড়ছে, বেড়ে এখানে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল হচ্ছে 14 দিনের মাথায়। বুঝতে পেরেছো? যখনই বেড়ে ম্যাচিওর হচ্ছে, তখন তাকে বলছি আমরা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, আর এটাকে বলছি প্রাইমোডিয়াল ফলিকল। প্রাইমোডিয়াল ফলিকল প্রথমে ইনিশিয়েশন না একসঙ্গে গোটা 20 প্রায়, কিন্তু সেখান থেকে সবাই দবে যায়, একজন শুধু ইনফ্লুয়েন্স নিতে এসে এগিয়ে যায় এবং বড় হতে থাকে, ঠিক আছে? আর ওর ভেতরে একটা ওভাম তৈরি হতে থাকে। এইবার কার ইনফ্লুয়েন্সে হয়, এফএসএইচ হরমোন ইনফ্লুয়েন্সে। যখন এদিকে এফএসএইচ এর হরমোন ইনফ্লুয়েন্সে এই ফলিকল গুলো বাড়ছে, তখন এই ফলিকলের ওয়াল থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন নামে দুটো হরমোন বেরোচ্ছে। বুঝা গেল? এই হরমোন গুলো কি করছে, এই হরমোন গুলো এই ইউটেরাসের উপরে কাজ করছে। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম, মানে ভেতরে ইনার যে মেমব্রেন, সেই মেমব্রেনটাকে ফোলাচ্ছে ইনফ্লুয়েন্স। স্যার আরো প্রাইমোডিয়াল ফলিকল যে এফএসএইচ এর প্রভাবে বেড়ে কি ফলিকলটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান। ম্যাচিওর, আস্তে আস্তে ম্যাচিওর হবে যখন, তখন তাকে হলো ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? এইবার এদিকে যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়ছে, সেটা তো ব্লাডে পড়ছে, তার মানে তাদের লেভেল বাড়ছে, বাড়ছে তো গ্রাফিয়ান ফলিকল। লেখার থেকে আমি বোঝার চেষ্টা করবো, লেখে কি হবে, লেখা তো বইয়ে সব আছে। তোমার এইখানটা বোঝার আছে এটাই, যে এই যে যখন এফএসএইচ এর প্রভাব ওভারিতে পড়ছে, ওভারির মধ্যে যখন এরকম ঘটনাগুলো ঘটছে,
এই যে ফলিকল বড় হচ্ছে, এই ফলিকলের ওয়াল থেকে তখন দুটো হরমোন বের হচ্ছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, যারা ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামকে বড় করছে, পলিফারেশন ঘটাচ্ছে। কেন না, যেহেতু এখানে ওভাম তৈরি হচ্ছে, সেহেতু এটা ধরে নিচ্ছে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হলে নতুন অতিথি হবে, কনসেপশন হবে। সেই কনসেপ্টটাকে একটা সময় ধরে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জন্য রেডি হচ্ছে ফর রিসেপশন অফ দ্য গেস্ট। এখানে যে অতিথি আসবে তাকে রিসেপশন করে, তাকে পরিপুষ্ট করে বড় করার অঙ্গই তো হচ্ছে ইউটেরাস। ইয়েস, ইউটেরাস তখন তৈরি হচ্ছে যে অতিথি আসলে তাকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, শুতে দিতে হবে, জায়গা চাই, খাদ্য চাই, সেই জন্য এখানে তৈরি হচ্ছে। কার ইনফ্লুয়েন্স? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন হুইচ ইজ সিক্রেটেড ফ্রম দ্য ওভারি। ওভারি বলতে এইখানে ইনক্রিজিং যে ফলিকল গুলো আছে তার ওয়াল থেকে। কারণ গ্রাফিয়ান ফলিকলকে আপনার লেখা দেয় নিউট্রিশনটা দেয় ইস্ট্রোজেন। কে? ইস্ট্রোজেন। গ্রাফিয়ান ফলিকলের ওয়াল থেকে ইস্ট্রোজেন সিক্রেশন হয়। আচ্ছা। সেই ইস্ট্রোজেনের প্রভাবে এর মধ্যে তোমার বডি থেকে এরা গ্লাইকোজেন, ফ্যাট, মুড, ব্লাড এগুলো শোষণ করে এখানে ফুলতে থাকে এন্ডোমেট্রিয়ামটা, বাড়তে থাকে। বুঝতে পেরেছো? কারণ এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে এই যে যেটা রিসেপশন হবে সে বড় হবে, বুঝে গেল? আর সেইখান থেকে সে খাদ্যবস্তুগুলো নিতে থাকে, সেই জন্য। এবার ঘটনা সেখানে না, আমার ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এখানে আসবে কোথা দিয়ে? থ্রু ব্লাড দিতে আসতে হবে তাকে, কারণ হরমোন ব্লাডের মাধ্যমে বাহিত হয়। তো যখন সেই ব্লাড পিরিয়ডের সামনে দিয়ে তো ঘুরছে, একই তো ব্লাড 0.8 সেকেন্ডের মধ্যে কার্ডিয়াক সাইকেল কমপ্লিট, সারা বডিতেই ঘুরছে, সারা বডিতেই ঘুরছে, তার সে 100 পিরিয়ডের সামনে দিয়ে যাচ্ছে। তো তখন পিরিয়ড যখন দেখছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল তো বেশ হাই হয়ে গেছে, তখন ও এফএসএইচ হরমোনটা বন্ধ করে দিয়ে এলএইচ হরমোনটাকে চালু করে। আর যেই এফএসএইচ বন্ধ করে দেয় তখন এফএসএইচ এর আন্ডার এটা ফুলছিল, এফএসএইচ এর হাত দিয়ে উঠে গেল, তখন বাক্স হয়। স্যার এলএইচ এর নামটা কি বলতো? লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং। লিউটিনাইজিং হরমোন কেন বলে বলছি আমি, এই যে এখানে এই যে এইটা বেরিয়ে এলো, দেখো ওভিলিউশনের ফলে এই যে ওটা বেরিয়ে এলো, এই যে খোলটা রয়ে গেল, এই খোলটার উপরে এলএইচ হরমোনটা ক্রিয়া করে, করে এটাকে একটা গ্ল্যান্ডে পরিণত করে, দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। বুঝা গেল? এই খোলটাকেই এই এলএইচ হরমোন একটা গ্ল্যান্ডে পরিণত করে, যার জন্য এই হরমোনটার নাম হয়েছে লিউটিনাইজিং হরমোন, কারণ it acts upon corpus luteum। বুঝা গেল? তো এই কর্পাস লুটিয়াম তখন মোর প্রোজেস্টেরন আর সাব পরিমাণ ইস্ট্রোজেন ক্ষরণ করতে থাকে, তারা আর এর উপরে আরো কাজ করতে থাকে, মানে যা পলিফারেশন ঘটেছে তার মধ্যে সিক্রিয়েশন দিতে দেয়, দ্যাট ইজ কল্ড সিক্রিয়েটরি ফেজ। আফটার 14 ডেজ যে ওভুলেশন হয়ে গেল, আমি ওখানে যখন 28 দিনের সাইকেলটা রেখেছিলাম, দেখবে লাস্টের 14 দিন সিক্রিয়েটরি ফেজ দিয়েছিলাম। প্রথম দিকটা পলিফারেশন ছিল, পলিফারেশন মেইনলি ঘটায় ইস্ট্রোজেন, আর সিক্রিয়েশন মেইনলি ঘটায় প্রোজেস্টেরন। বুঝতে পারছো? এই সিক্রিয়েশনের ফলে এদের মধ্যে সিক্রিয়েশনটা বেড়ে যায়, তার ফলে ওই যে থিকেনিংটা আরো মোটা হয়। ঠিক আছে? এইবার এটা কতদিন হবে? এদিকে যখন 14 দিনের মাথায় যে ওভুলেশন হলো, ওভামটা যে বেরোলো, ফিমব্রিয়া গুলো তখন এরকম কেমোট্যাকটিক একটা মেকানিজম ওকে অ্যাট্রাক্ট করে, ফলে এই পেলভিক অস্ট্রিয়াম দিয়ে ওভামটা এসে এখানে প্রবেশ করে, এখানে রেস্ট করে। ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে চওড়া অংশ, দ্যাট ইজ অ্যাম্পুলা। এখানে এরা 48 ঘন্টা বেঁচে থাকে। 48 ঘন্টার মধ্যে এখানে যদি শুক্রাণু বা স্পার্ম এসে পৌঁছায়, তবে তার সঙ্গে মিলন হয়ে সেখানে জাইগোট ফর্মেশন করবে, আর যদি না আসে এটা মারা যাবে।
নষ্ট হয়ে যাবে, 48 ঘন্টা বাদে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন এটা নষ্ট হয়ে এখানে কি থাকবে, তারপরে এই যে ফিমব্রিয়া গুলো আছে এদের আন্দোলনে আস্তে আস্তে ক্যাভিটির মধ্যে পৌঁছাবে পরবর্তীকালে। কিন্তু যেহেতু এখানে ফার্টিলাইজেশন হলো না, এ নষ্ট হয়ে গেল, তখন এই যে কর্পাস লুটিয়াম যেটা তৈরি করেছিল এলএইচ, সেটা আস্তে আস্তে ডিজেনারেট মানে অবলুপ্ত হয়ে যাবে। 26 দিনের মাথা এটা অবলুপ্ত হয়ে যাবে। ফলে এই যে হরমোনের যে সাপোর্টটা এখানে করছিল সেটাও হয়ে গেল, যেহেতু এইটাই সাপোর্ট দিচ্ছিল। ফলে ওই এন্ডোমেট্রিয়ামটা ভেঙে মুড়িয়ে পড়ে গেল 28 দিনের মাথা। দ্যাট ইজ কল মেনস্ট্রুয়েশন, ব্লিডিং চালু হয়ে গেল। অর্থাৎ ফার্টিলাইজেশন হলো না বলে ব্লিডিং চালু হয়ে গেল। তখন এইখানকার এন্ডোমেট্রিয়ামের যে তোমার ভেসেলস গুলো ছিঁড়ে ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে, আর তার সঙ্গে এই ওভামটা, মরা ওভামটা বেরিয়ে চলে যায়। এইরকম 3 দিন থেকে 5 দিন ব্লিডিং হবে, তারপর আস্তে আস্তে ভেসেলস গুলো রিপেয়ার হয়ে যাবে, এন্ডোমেট্রিয়ামও রিপেয়ার হয়ে যাবে, তখন সব অফ হয়ে যাবে। আবার এগেন আর একটা সাইকেল তৈরির জন্য প্রস্তুতি চলবে। আচ্ছা স্যার, এই গ্রাফিয়ান ফলিকুল থেকে অস্ট্রোজেন ইস্ট্রোজেন রিলিজ করে ওটা ওভারিটাকে কি করে বললেন? প্রলিফারেশন করে, তাই না? ইউটেরাস ওভারি হচ্ছে মধ্যে ঘটছে, আচ্ছা, ইউটেরাসে কি করে? পলিফারেশন ঘটায়। তারপরে ফেজে তোমার সিক্রেশন ঘটায়। এইবার যদি এখানে কনসেপশনটা ঘটে, 14 দিনের মাথায় এখানে ওভুলেশন হয়েছে, 15 দিনের মধ্যে এখানে চলে এসছে, এর মধ্যে যদি স্পার্ম চলে আসে, এর মধ্যে একে 4 দিক থেকে ঘিরে ধরবে, স্পার্ম গুলো ঘিরে ধরে এর সঙ্গে ইউনাইট করে এখানে একটা জাইগোট তৈরি হয়। যে জাইগোট তৈরি হয়ে গেল, সেই জাইগোট এখান দিয়ে আস্তে আস্তে 6 দিনের মাথায় এইখানে এসে পৌঁছাবে। পৌঁছে এই যে পোলা এন্ডোমেট্রিয়ামটা পেয়েছে, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম আর নষ্ট হবে না। কেন না? যখন ফার্টিলাইজেশন হবে, কর্পাস লুটিয়াম আর ডিজেনারেট করবে না, করে আরো ওয়েল ডেভেলপ হবে। ফলে আরো মোর প্রোজেস্টেরন, মোর ইস্ট্রোজেন সাপোর্টটা এন্ডোমেট্রিয়ামের উপরে দিতে থাকে। তার ফলে এখানে এই যে প্রোডাক্ট অফ কনসেপ্টটা এখানের মধ্যে এমবেডিং হবে, মানে গেঁথে যাবে। কনসেপ্ট অফ প্রোডাক্টটা গেঁথে যাওয়াকে বলা এমবেডিং। এই এমবেডিং হওয়ার পরে এই যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের সাপোর্টে এরা আরো ডেভেলপ করতে থাকে অ্যাকর্ডিং টু এমব্রায়োলজি, ঠিক আছে? এবারে এখানে তোমার 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ ধরে এখানে এটা বড় হতে থাকে। স্যার আবার কি বলেন? হ্যাঁ, কিন্তু ঘটনা কি হচ্ছে, এই যে কর্পাস লুটিয়াম যে ওয়েল ডেভেলপ হয়েছিল, এ কিন্তু চিরকাল এই সাপোর্টটা, হরমোন সাপোর্টটা দেবে না। এরও একটা পিরিয়ড আছে। কতক্ষণ না, এইখানে যখন এখানে এমবেডিং হচ্ছে, তখন এইখানে একটা টেম্পোরারি গ্ল্যান্ড তৈরি হচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, দ্যাট ইজ কল্ড প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টাও এইরকম একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ও অনেক ধরনের এরকম হরমোন ক্ষরণ করে, তার মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মেন। তো যখন প্ল্যাসেন্টা ওয়েল ডেভেলপ হয়ে যাচ্ছে, প্ল্যাসেন্টা যখন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন সাপোর্টটা এমব্রায়োকে দিচ্ছে, তখন এর হয়ে যাচ্ছে আমার তার কোনো কাজ নেই। তখন এ আস্তে আস্তে, তখন কতদিন লাগে গড়তে? 2.5 থেকে 3 মাস। প্ল্যাসেন্টাটা ওয়েল ডেভেলপ হতে ওখানে 2.5 থেকে 3 মাস লেগে যায়। তারপরে 2.5 থেকে 3 মাস পর এই যে কর্পাস লুটিয়াম যে কিনা এন্ডোক্রাইন সাপোর্টটা দিচ্ছিল, সে আস্তে আস্তে প্ল্যাসেন্টাটা এটা ধরে নেয়, ওর এন্ডোক্রাইন ফাংশনটা প্ল্যাসেন্টা দিতে থাকে, ঠিক আছে? এবার বড় হতে থাকে, বুঝলেন? তার মানে ফার্টিলাইজেশন না হলে কি ঘটে, ফার্টিলাইজেশন হলে কি ঘটে আমরা
দুটো জিনিস বললাম। সেইখানে কি হচ্ছে, যখন এবার কর্পাস লুটিয়াম ডিজেনারেট করছে না, তারপরে এখানে এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়ছে না, তার মানে মেয়েটার যে প্রথম সিমটম দেখা দেবে, দ্যাট ইজ অ্যানোরিয়া। অর্থাৎ প্রথম যে 28 দিনের মাথায় আবার সাইকেল শুরু হওয়ার কথা ছিল, সেটা হবে। সেই সাইকেলটা অর্থাৎ তাকে বলে মিস হাঁপড়ে গেল। তারপরে ওয়েট করলো, তারপরে পিরিয়ডে এলো না, তখন সে ডাক্তারবাবুর কাছে। তো এইখানে একটা ঘটনা ঘটে, যখন এখানে এই যে এমবেডিং হচ্ছে, কোরিওনিক ভিলি বলে একটা অঙ্গ তৈরি হয়, কোরিওনিক বিলাস, সেইগুলো থেকে একটা হরমোন ক্ষরণ হয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, এই সিজি, ঠিক আছে, এই সিজি। এই হরমোনটা কিডনি দিয়ে যখন মিসকিউর হয়ে গেল, ডাক্তারের কাছে এলো এবং তার সঙ্গে কিছু সিমটমও থাকে, সেগুলো যখন বললো, তখন ইউরিনটা টেস্ট করতে দিল। ইউরিনের মধ্যে যদি এইচসিজির অস্তিত্ব থাকে, তখন পেট কালার টেস্ট পজিটিভ হয়। পেট কালার টেস্ট হচ্ছে একটা স্টিপ, যেখানে এই এইচসিজির এগেইনস্টে অ্যান্টিবডি দেওয়া থাকে, এইচসিজি থাকতে পারে, তার সঙ্গে বিক্রিয়া করে রিঅ্যাকশন করে দুটো দাগের সৃষ্টি হবে স্টিপটার মধ্যে। তখন জানবো যে পেট কালার পজিটিভ হয়েছে, তার মানে প্রেগন্যান্সি গেইন করে, বুঝে গেল? তারপরে এবার তাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ারে অন্তর্ভুক্ত করে নেবো, যদি সে চায় যে প্রেগন্যান্সিটা যদি কন্টিনিউ করাতে চায়, তখন তাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে নিয়ে চলে যাই। সেটা একটা আলাদা পার্ট, সেটা হচ্ছে তোমার একটা বিশাল চ্যাপ্টার, অ্যান্টিনেটাল কেয়ার, ঠিক আছে? ওদিকে আমি এখন যাচ্ছি না। এখন এদিকে যে এই যে মেনস্ট্রুয়েশনটার ফিজিওলজি বললাম, এই ফিজিওলজিটা বুঝতে হবে। হ্যাঁ, অর্থাৎ যদি বলে ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন, বলো, তার মানে কি, মেয়েদের শরীরে মেনস্ট্রুয়েশনটা কেন হয়, কি বুঝলাম? তবে যে একটা নির্দিষ্ট সময় পরে, মানে একটা নির্দিষ্ট বয়সে পিটুইটারি হরমোনের, পিটুইটারি থেকে খরিত এফএসএইচ হরমোনের প্রভাবে ওভারিতে কি হয় না, একটা গ্রাফিয়ান ফলিকল বা একটা ইম্যাচিওর ফলিকল বা একটা প্রাইমোডিয়াল ফলিকল ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়, এবং তার ফলে সেই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে একটা ওভাম সৃষ্টি হয়, ঠিক আছে? সেই ওভামটা তোমার ফেটে গিয়ে ওভারি থেকে বেরিয়ে আসে। যে প্রক্রিয়া ফেটে বেরিয়ে আসে, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা ওভুলিউশন। এবং এটা ঘটে কি 14 days prior to the onset of menstruation। মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 14 দিন আগে ঘটে। অর্থাৎ মেনস্ট্রুয়েশন হয়ে গেল মানে আমরা বুঝে নেব যে 14 দিন আগে ওভুলিউশন হয়ে গেছে। যখন ফেটে বেরিয়ে আসে তখন এটাকে ওভুলিউশন বলে। অবশ্যই ঘটনাটাকে ওভুলিউশন বলে, প্রক্রিয়াটাকে, যে প্রক্রিয়ায় ওভারি থেকে একটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল ফেটে ওভাম বেরিয়ে আসে, সেই প্রক্রিয়াকে বলবো আমরা ওভুলিউশন, যেটা মেনস্ট্রুয়েশনের 14 দিন আগে ঘটে, ঠিক আছে? এইবার কি হয়, যে ঘটে যায় তারপরে যে খোলটা থাকে, সেই খোলটাতে তোমার এলএইচ হরমোনের প্রভাবে কর্পাস লুটিয়াম নামে একটা গ্রন্থিতে পরিণত হয়, যে কর্পাস লুটিয়াম তোমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়তে থাকে। তার আগে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়ছিল তোমার গ্রাফিয়ান ফলিকল গুলো,
এদের কাজ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে কি হচ্ছিল না এই যে ইউটেরাসের ভেতরে যে এন্ডোমেট্রিয়াম সেটা প্রিপেয়ার হচ্ছিল ওখানে না কোনো গেস্ট রিসেপশনের জন্য, ঠিক আছে। এইবার যখন এখানে ফার্টিলাইজেশন হলো না 14 দিনের মাথায় এটা বেরোচ্ছে, বেরিয়ে এটা তোমার ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে চওড়া অংশ অ্যাম্পুলার মধ্যে রেস্টেন্ট থাকে এবং 48 ঘন্টায় জীবিত থাকে। 48 ঘন্টার মধ্যে যদি কোনো স্পার্ম পায় তবে এরা ফার্টিলাইজ হবে, আদারওয়াইজ ফার্টিলাইজ হবে না, আনফার্টিলাইজ হলে মারা যাবে। তখন কি হবে তোমার 26 দিনের মাথায় এই কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে যাবে, ফলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সাপোর্টটা এন্ডোমেট্রিয়ামের উপরে যেটা চলছিল সেটা পাবে না, তার ফলে ভেঙে সাইকেল চালু। সরি গ্রাফিয়াম পলিপেন্টের যে ওভাম থেকে বেরিয়ে যাওয়ার পর যে কোলটা ওটাকে কি বলেন কি লুটিয়াম কর্পাসেল তৈরি করে, তাই তো? কর্পাস লুটিয়াম কর্পাস একটা গ্ল্যান্ডে পরিণত করে যেটা এলিচ হরমোন সাহায্য করে, সেই জন্য এটাকে লিউটিনাইজিং হরমোন বলা হয়, বুঝতে পেরেছো? এইবার এই যে মেনস্ট্রুয়েশন ঘটছে আমাদের গাইনোকোলজিতে, এই মেনস্ট্রুয়েশনের বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটি আমরা দেখতে পাই, ঠিক আছে। এই অ্যাবনরমালিটি গুলোরই একটা নাম হচ্ছে অ্যামিনোরিয়া। তাহলে অ্যামিনোরিয়া কাকে বলবো? স্টপ অফ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন হচ্ছে অ্যামিনোরিয়া, ঠিক আছে। তার মানে হ্যাঁ এটা একটা তোমার আইটেম। এবার তোমাকে বলবে অ্যামিনোরিয়া কাকে বলে, কখন অ্যামিনোরিয়া দেখা যায়, বা শর্ট নোট লেখো অ্যামিনোরিয়া সম্বন্ধে, বুঝতে পেরেছো? অ্যামিনোরিয়া ইনভেস্টিগেশন কি হবে, হ্যাঁ এরকম সো মেনি অনেক কিছু জিনিস অ্যামিনোরিয়া থেকে আসতে পারে, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমরা অ্যামিনোরিয়া মানে কি বুঝবো? abnormal cease of অ্যাবনরমাল কেন? Absence of মেনস্ট্রুয়েশনটা অফ হয়ে গেলে তাকে বলবো অ্যামিনোরিয়া, ঠিক আছে। এবার এটার কমন কজ হচ্ছে প্রেগন্যান্সি, একটা কারণ। এছাড়াও অ্যামিনোরিয়া তোমার বিভিন্ন কারণে হতে পারে, অ্যামিনোরিয়া সেগুলো আমরা একটা একটা করে পড়বো। আগে আমরা টার্মগুলোর সঙ্গে পরিচিত হব। তার মানে আমি এতক্ষণ ধরে আমরা যতগুলো জিনিস পড়লাম লাইনের মধ্যে, সেখানে আমরা একটা টার্ম পেয়েছিলাম মেনার্কি। মেনার্কিটা মানে কি দাঁড়াচ্ছে? start of menstruation. স্টার্ট অফ মেনস্ট্রুয়েশন। এটা কত বছর বয়সে দেখা যায়? 13 থেকে 18 না 18 থেকে না, 16 হ্যাঁ, 12 থেকে 13 থেকে 16 এর মধ্যে বা 12 থেকে 16 এর মধ্যে, ঠিক আছে। এভারেজ এজ হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের 13, ঠিক আছে। এভারেজ এজ ধরা হয় 13। তার মানে মেনার্কি বলতে কি বুঝি? onset of mens। onset of menstruation। আর একটা কি নাম পেয়েছিলাম? মেনোপজ। the complete and permanent cessation of menstruation। তাহলে মেনার্কি থেকে মেনোপজ অবধি হচ্ছে সেক্সুয়াল লাইফ অফ এ ফিমেল, এটা বলে রিপ্রোডাক্টিভ লাইফ। মোটামুটি অ্যাভারেজ যদি 15 বছরেও আসে আর যদি অ্যাভারেজ 45 বছরে হয়, মোটামুটি 30 ইয়ার্স একটা ফিমেলের রিপ্রোডাক্টিভ লাইফ, 30 ইয়ার্স অনলি। যতটা লাইফ টাইম আছে তার মধ্যে 30 বছর হচ্ছে তার রিপ্রোডাক্টিভ লাইফ, ঠিক আছে। আচ্ছা, এছাড়া অ্যামিনোরিয়া ছাড়া আর একটা ঘটনা হয়, তাকে হচ্ছে আমরা ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে কি? পেইনফুল মেনস্ট্রুয়েশন। আরো কি কি দেখা দেয়? অ্যামিনোরিয়া, অ্যাবনরমাল মেনস্ট্রুয়েশন, অ্যামিনোরিয়া একটা বললাম, ডিসমেনোরিয়া একটা বললাম, আর কিছু মেট্রো
আর হচ্ছে পলিমেনোরিয়া, আর হচ্ছে হাইপোমেনোরিয়া, অলিগোমেনোরিয়াটা আর একটা অলিগোমেনোরিয়া, হাইপো বা অলিগো, বুঝতে পেরেছো? তো এইবার যে মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, মেট্রোরেজিয়া। মেনো মানে হচ্ছে অধিক, মেনোরেজিয়া অধিক, অধিক 3 থেকে 5 দিন ব্লিডিং টাইম। এই ব্লিডিং টাইমের মধ্যে মোটামুটি 25 থেকে 30 ml মতো ব্লাড লস হয়। যদি এর ডিউরেশনটা বেড়ে যায়, ব্লাড লসের পরিমাণ বেড়ে যায়। যখন ব্লাড লস 80 ml এর বেশি হয়ে যাচ্ছে এবং ডিউরেশনটাও অনেক লং হচ্ছে, তখনই সেই কন্ডিশনটাকে বলছি আমরা মেনোরেজিয়া। বুঝা গেল? নরমালি বলে 30 ml, হ্যাঁ, 25 থেকে 30 ml মতো নরমাল, এবং সেটা 3 থেকে 5 দিন ব্লিডিং হয়ে হবে। ওটা কি ডেলি? হ্যাঁ, ডেলি টোটাল পিরিয়ডের মধ্যে টোটাল 3 থেকে 5 দিন বলে দিচ্ছি তো। 3 থেকে 5 দিন ব্লিডিং হওয়ার ফলে টোটাল একটা পিরিয়ডে একটা মেয়ের 25 থেকে 30 ml ব্লাড লস। যদি কোনো কারণে এই ব্লাড লসের পরিমাণটা 80 ml এর অধিক হয়ে যায়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলবো মেনোরেজিয়া। এবার এই 80 ml প্রলং ডিউরেশনের জন্য হতে পারে, বা মানে এমনি 5-6 দিনের মধ্যে হতে পারে। ধরো ডিউরেশনটা প্রলং হলো না, 5-6 দিনই হচ্ছে, কিন্তু এত হিউজ পরিমাণে হচ্ছে যে এখানে 80 ml এর থেকেও বেশি রক্ত ক্ষরণ হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা মেনোরেজিয়া। ডিসমেনোরিয়া মানে জানবে, এক কথা মানেগুলো আগে জেনে রাখবে তো বলতে সুবিধা হবে। পেইনফুল মেনস্ট্রুয়েশন। ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় যে যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণাটা বা যন্ত্রণাপূর্ণ মেনস্ট্রুয়েশনকে বলি আমরা ডিসমেনোরিয়া। মেনস্ট্রুয়েশনের সময় যদি যন্ত্রণা অনুভূত হয়, তখনই সেই কন্ডিশনটাকে বলছি আমরা ডিসমেনোরিয়া। ঠিক আছে? আচ্ছা, এতে আবার আর অনেক ভাগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি। অ্যামনোরিয়ারও তাই, প্রাইমারি, সেকেন্ডারি। আবার এদের আরো ভাগ আছে, যেমন হচ্ছে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল, হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা পরে ডিসকাসে আসবো। ঠিক আছে? তো এইরকম ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন থেকেই আমাদের কিন্তু গাইনি বলো বা অফ বলো তা শুরু। এবার যদি এখানে তো আমি দেখালাম যে ফার্টিলাইজেশন হলো না, তাই এটা ভেঙে পড়লো, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। এবার যদি ফার্টিলাইজেশন হয়, তখন কি প্রোডাক্ট অফ কনসেপ্ট হবে। সেই প্রোডাক্ট অফ কনসেপ্ট এবার ওই ফ্যালোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে আসবে। ইউট্রাইন ক্যাভিটির মধ্যে এবার সেটা গাঁথবে, মানে ইমপ্ল্যান্টেশন হবে। যেটা স্যার জাইগোসম করলো সেটা আবার ফেলোপিয়ান টিউব দিয়ে এদিকে চলে আসবে, এবং শুধু চলেই আসবে না, মানে বাড়তে বাড়তে আসবে। আচ্ছা, মানে মাল্টিপ্লিকেশন হতে থাকবে, অর্থাৎ সেল ডিভিশন হতেই থাকবে। অর্থাৎ প্রথম যখন ইউনাইট হচ্ছে একটা মেল গোনাড আর একটা ফিমেল গোনাড, দুটোই তখন হ্যাপ্লয়েড ফর্মে আছে। অর্থাৎ মেল গোনাড মানে হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস যেটা হয়, সেখান থেকে স্পার্ম তৈরি হচ্ছে। স্পার্ম হচ্ছে তোমার মেল, আর হচ্ছে ওভাম হচ্ছে ফিমেল। তো এই দুটো মিলিত হবে। তো একটা স্পার্মের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ফার্স্টে অর্ধেক হবে, তাই তো? আমাদের এমনি সোমাটিক সেলে ক্রোমোজোম সংখ্যা কত? 46 জোড়া, তাই তো? এই 23 জোড়া, 46টা। তার মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তার মধ্যে এক জোড়া, হ্যাঁ, তার মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে? কখনো সেক্স ক্রোমোজোম এক জোড়া কারো XY হতে পারে, কারো XX হতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেইগুলো হচ্ছে এলো কোথা থেকে না, এই যে একটা ওভাম, সেখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ওই 23টা, তার মধ্যে একটাই সেক্স ক্রোমোজোম আছে, X। ঠিক আছে? হ্যাঁ, আর যেটা তোমার স্পার্ম এলো, এসে ইউনাইট করলো,
তার মধ্যেও তোমার হ্যাপ্লয়েড সেল আছে, একটাই ক্রোমোজোম আছে। এবার যত স্পাম উৎপন্ন হয়, মিলিয়ন মিলিয়ন স্পাম উৎপন্ন হয় একটা ইনজেকশনে, যদি তোমার 2 থেকে 5 ml যদি সিমেন্ট বেরোয়, সেখানে মানে 100, 150, 200 মিলিয়ন মতো স্পাম থাকবে। তো ওই স্পার্মের দেখা গেছে অর্ধেক থাকে তোমার এক্স ক্যারিং ক্রোমোজোম আর অর্ধেক থাকে ওয়াই ক্যারিং ক্রোমোজোম। অর্থাৎ এখানে স্পার্মটা কে ইউনাইট করছে তার উপরে ডিপেন্ড করবে উত্তর পুরুষ মেল হবে না ফিমেল হবে। বুঝে গেল? তো এখানে কিরকম ভাবে সেক্সের জেনারেশনটা হয়, স্যার এক্টোপিক প্রেগন্যান্সির যে কনসেপ্ট ওটা আসছে পরে, ও তো পরে পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো পরের গল্প। ওটা একটা মানে অ্যাবনর্মাল ব্যাপার, ওটা নর্মাল ব্যাপার না। এক্টোপিক প্রেগন্যান্সি ওটা একটা অ্যাবনর্মাল ব্যাপার, ওটা তো পরের গল্প। এখন এইদিকে গল্প ধরো, এই যে স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস কাকে বলে? Spermatogenesis কাকে বলে? না, spermatogenesis is a process by which sperm is produced, মানে যে পদ্ধতির মাধ্যমে স্পার্ম তৈরি হয়, উৎপন্ন হয়, সেটাকে বলছি আমরা স্পারমাটোজেনেসিস। কোথায় হয় এটা? কোথায় হবে? এই যে মেল যে তোমার সেক্স অর্গান যেটা আছে, একটা থলির মধ্যে এদিকে একটা আর এদিকে একটা থলির মধ্যে এদিকে একটা, এটাকে বলছি আমরা না টেস্টিস। এই থলিটাকে বলছি স্কোটাম, থলিটাকে বলছি আমরা স্কোটাম। ঠিক আছে? এই স্কোটামের ভেতরে যে দুটো তোমার গ্ল্যান্ড রয়েছে, মেল গ্ল্যান্ড, তারা হচ্ছে টেস্টিস। বুঝতে পেরেছো? এই টেস্টিস থেকে, টেস্টিসটা যদি আমরা কাটি না, আমরা যদি কাটি, তবে এর মধ্যে অসংখ্য কম্পার্টমেন্ট দেখতে পাবো এরকম। আচ্ছা, এবার এই কম্পার্টমেন্টের মধ্যে এরকম অসংখ্য এরকম প্যাঁচ খাওয়া নল দেখতে পাবো। এই প্যাঁচ খাওয়ানো প্যাঁচানো নলগুলোকে আমরা কি বলি? সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল। এই সেমিনিফেরাস টিবিউল গুলো প্রাইমোরডিয়াল যে জার্ম সেল আছে, সেই জার্ম সেল বিভিন্ন ডিভিশনের মাধ্যমে স্পারমাটিড বা স্পারমাটোজোয়া হিসাবে হ্যাপ্লয়েড মেল তোমার নিউক্লিয়াস তৈরি করে। বুঝতে পেরেছো? তো এখানে যদি আমরা এটাকে কাটি, এরকম একটা যদি টেস্টিসের একটা সেমিনিফেরাস টিবিউলকে যদি আমি ক্রস সেকশন করি, সেখানে তার চারদিকে এরকম প্রাইমোরডিয়াল তোমার সেল থাকে, প্রিমিটিভ সেল, মানে আদি জনন কোষ একটা লেয়ার থাকে। সেখান থেকে তোমার আরো ছোট ছোট সেল ডিভিশন হয়, এরকম অনেক কতগুলো লেয়ারে হয়েছে, লাস্টে এরকম লম্বা লম্বা ব্যাঙাচির মতো স্পার্ম তৈরি হয় টেস্টিসের মধ্যে, টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। এই সেমিনিফেরাস টিবিউল গুলোর মধ্য দিয়ে তোমার এখান দিয়ে একটা বেরোয়, তোমার একটা নল উঠে আসে, এপিডিডাইমিস হয়ে তোমার এইরকম নলের মধ্য দিয়ে ঘুরে এসে ইউরেথ্রার সঙ্গে মেশে, এবার ইউরেথ্রা দিয়ে এটা বেরিয়ে আসে। সেক্সের অ্যাক্টিং, যখন সেক্স অ্যাক্টিং হয়, ওটা পরের গল্প। আমরা বুঝে নিলাম যে একটা স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে একটা মেল নিউক্লিয়াস তৈরি হলো, যেটার মধ্যে আছে একটা ক্রোমোজোম, সেটা ধরে নাও অর্ধেক এক্স অর্ধেক ওয়াই। আর এখানে যে ওজেনেসিস, ওভারির মধ্যে এই যে ক্যাফেন ফলিকল যে হচ্ছে,
যে ওভাম তৈরি হচ্ছে, এই ওভাম তৈরির পদ্ধতিটাকে বলছি আমরা উইজেনেসিস। ওভামটা যে প্রক্রিয়ায় এখান থেকে বেরিয়ে আসছে দ্যাট ইজ ওভিলিউশন। কিন্তু যে পদ্ধতির মাধ্যমে, যে সেল ডিভিশনের মাধ্যমে এই ওভামটা একটা গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তৈরি হচ্ছে, সেটাকে বলতে আমরা উজেনেসিস। উজেনেসিস পদ্ধতিতে একটা যে ওভাম তৈরি হবে, একটাই ওভাম তৈরি হবে, তার তোমার ক্রোমোজোম সংখ্যা থাকবে x, আর একটা x বিশিষ্ট সেকেন্ড পোলার বডি হিসাবে ডিসচার্জ হয়ে যায়, সে বিনষ্ট হয়ে যায়, কিন্তু এ একটাই থাকে। এবার এখানে এই দুটোর মধ্যে যে কোনো এক প্রকারের এর সঙ্গে ইউনাইট করবে, যে জয়ী হবে, যে স্পার্মটা জয়ী হবে, সেই স্পার্মটার চরিত্র, ক্রোমোজোমের চরিত্রের উপরে ডিপেন্ড করছে যে অফস্প্রিং মেল হবে না ফিমেল। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে কি হয়, যখন এই যে ওভাম, অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন পদ্ধতিটা কেমন ভাবে ঘটে দেখো, এই যে ওভামটা না, এর গাটা একদম স্টাফ একটা মেমব্রেন দ্বারা ঢাকা থাকে, তাকে বলি আমরা জোনা পেলুসিডা। বুঝতে পেরেছো? এই জোনা পেলুসিডার ভেতরে একটা থিন পাতলা মেমব্রেন থাকে, তাকে বলি আমরা ভাইটালাইন মেমব্রেন। আর একদম ভেতরে থাকে ফিমেল কোর নিউক্লিয়াস। ঠিক আছে? জোনা পেলুসিডা, তার ভেতরে থাকছে একটা থিন মেমব্রেন, দ্যাট ইজ ভাইটালাইন মেমব্রেন। এইবার কি হয়, স্পার্ম গুলো এসে জোনা পেলুসিডা মিডিয়ামটা আছে, তোমার সাঁতার কেটে কেটে যেদিকে ওভাম থাকছে, ওদের মধ্যে একটা কেমিক্যাল মেকানিজম হয়, সেই দিকেই তারা এরকম সাঁতার কেটে কেটে যেতে থাকবে। গিয়ে কি হয়, চারদিক দিয়ে এরকম স্পার্ম গুলো তো অ্যাকচুয়ালি এরকম ব্যাঙাচির মতো, এরকম সামনে একটা টুপির মতো থাকে, চারদিক দিয়ে এরকম ঘিরে ধরে জোনা পেলুসিডাকে, মানে ওভামকে। বলছে মিনিমাম এখানে এই যে ঘিরে ধরছে, মিনিমাম অন্তত 300 থেকে 350 স্পার্ম আসতে হবে, তবে ফার্টিলাইজেশন সম্ভব হবে। একটা যদি স্পার্ম এসে এখানে পৌঁছায়, বা 10টা স্পার্ম এসে পৌঁছায়, বা 50টা স্পার্ম এসে পৌঁছায়, তবেও কিন্তু জোনা পেলুসিডাকে বাঁধতে পারবে না। সেই জন্য অ্যাকচুয়ালি কি, একটা স্পার্মের যে এই যে হেডটা আছে, হেড আছে, নেক আছে, আর হচ্ছে বডি আছে, তারপরে টেল আছে, এরকম। আর হেডের এখানে একটা টুপি পরানো আছে, দ্যাট ইজ অ্যাক্রোমিয়াম ক্যাপ। এই অ্যাক্রোমিয়াম ক্যাপ থেকে এক ধরনের এনজাইম ক্ষরণ হয়, দ্যাট ইজ হায়ালুরোনিডেজ। সেই এনজাইমটা কি করে, তোমার এই টাফ যে সেলটা আছে জোনা পেলুসিডা, তাকে গলাতে সাহায্য করে। বলছে এটা গলাতে গেলে পরে মিনিমাম 250 থেকে 300 ক্যাপ থেকে যে পরিমাণ হায়ালুরোনিডেজ বেরোবে, সেইটা দরকার। অর্থাৎ 50টা ছাড়লে সেটা ওকে দ্রবীভূত করতে পারে। এইবার সবাইকার এতে দ্রবীভূত হচ্ছে, কোনো একটা পয়েন্টে টাচ করতে পারে, যে স্পার্মটা ফার্স্ট টাচ করবে সেই গেনার। যখনই এ টাচ করে নেবে না, অন্য স্পার্ম গুলো তখন ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে। একটা কেমোট্যাকটিভ মেকানিজম, কারেন্ট খেয়ে গেলে আটকা পড়ে যায়, এরকম কারেন্ট খেয়ে সব জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাবে। তার ফলে কেউ আর এক্সট্রা পাম্প ভাইটালাইনকে টপকে ভেতরে ঢুকতে পারবে না। তখন এ যে প্রথম টাচ করেছিল, সে ভেতরে শুধু মাথার অংশটা, নিউক্লিয়াস অংশটা চলে আসবে, বাকি সব জোরে পড়ে যাবে, দ্যাট ইজ মেল প্রোনিউক্লিয়াস। এই মেল প্রোনিউক্লিয়াস আর এই ফিমেল প্রোনিউক্লিয়াস ইউনাইট হবে, হয়ে একটা ডবল সেল জাইগোট তৈরি হবে। এইবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে তো যত ছিল তার মধ্যে কিছু এক্স ছিল, কিছু ওয়াই ছিল, ক্রোমোজোম ওয়াই। কিন্তু যেটা ফার্স্ট পেনিট্রেট করেছে, সে যে ভাই হবে, তার উপরে ডিপেন্ড করবে উত্তর পুরুষের সেক্সুয়াল প্যাটার্নটা। বুঝলে না? এইবার এখানে তো এক্স তো ফিক্সড, ফিমেলের যে ওভাম আছে সেটা তো এক্স, সে তো ফিক্সড,
এখানে যদি একটা যদি স্পার্ম ওয়াই ক্রোমোসোম বাই স্পার্ম যদি মিলিত হয় এর সঙ্গে, যে জাইগোটটা তৈরি করবে সেই জাইগোটটা থেকে হবে মেল চাইল্ড। আর যদি এখান থেকে স্পার্ম যদি এক্স প্রকৃতির হয়, সে যদি মিলিত হয়, তখন যে স্পার্ম যে ওভাম এটা তৈরি হবে সেটা হবে ফিমেল প্রকৃতি। অর্থাৎ তাদের প্যাটার্ন হবে এক্স এক্স আর এদের প্যাটার্ন দাঁড়াবে এক্স ওয়াই। সেই জন্য ছেলেদের তোমার এর হচ্ছে এক্স ওয়াই, মেয়েদের এক্স এক্স। সোমাটিক সেলের যখন আমরা 46 জোড়া ক্রোমোসোম পাচ্ছি সোমাটিক সেলের, তখন সেখানে যে এক জোড়া সেক্স ক্রোমোসোম পাচ্ছি, সেই সেক্স ক্রোমোসোমের কিন্তু প্যাটার্ন মেয়েদের ক্ষেত্রে আসছে এক্স এক্স আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই। বুঝে গেল? স্যার ওই স্পার্মের মাথায় মানে স্পার্মের যেটা ওটাকে বলে স্পার্ম হেড না, অ্যাক্রোমিয়ান ক্যাপ বলে। না অ্যাক্ট্রোমিয়াম, অ্যাক্রো এসিআরও অ্যাক্রোমিয়ান MIAN অ্যাক্রোমিয়ান ক্যাপ ক্যাপ মানে টুপি। এই অ্যাক্রোমিয়ান ক্যাপ থেকে হায়ার ইউরোনিডেজ HYALURONIDAGE HY আর বলতে হবে না, HYALO বললাম তো HYALU হায়ালিউরো আরো NIDAC হায়ালিউরোনিডেজ। বুঝতে পেরেছো? এনজাইম তো সিকোয়েন্স এগুলো তোমাদের মনে রাখতে হবে না, আমি এমনি বলছি তোমাদের, এগুলো তোমাদের দরকার নেই। আমি শুধু বললাম যে এখানে 300টা কোশ্চেন হতেই পারে যে স্যার একখানা না এসে 300টা কেন দরকার, সেইটা বললাম যে 300 350 না বলে যে পরিমাণে এটাকে গলাতে যে পরিমাণে হাইড্রোজেনেজ এনজাইম লাগবে সেটা একটা স্পার্মের পক্ষে সম্ভব নয় গলানো। সেই জন্যই অনেকগুলো স্পার্ম এসে আগে ঘিরে ধরে, তারা একসাথে অনেক লড়াই করে একটা স্পার্ম গেইন করে যে ফার্স্ট ভাইটালাইন মেমব্রেনকে ছুঁতে পারে সেই গেনার হয়ে ভেতরে ঢুকে যায় এবং সে তোমার ওই ওভারির সঙ্গে ওভামের সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এবার জাইগোট প্যাটার্নটা মেল না ফিমেল হবে সেটা ডিপেন্ড করছে জিতছে যে স্পার্মটা তার চরিত্র কেন। তার মানে ছেলে হওয়া মেয়ে হওয়ার পেছনে মায়ের কোনো হাতই নেই, তাই তো? আর শাশুড়ি মা কি বলছে? কিন্তু অ্যাকচুয়ালি মেল পার্টনারই দায়ী যে ছেলে হবে না মেয়ে হবে। সায়েন্স বলে ভাইটালাইন মেমব্রেন বলেন না, হ্যাঁ, ভেতরের মেমব্রেনটা ভাইটালাইন। আর এই হচ্ছে তোমাদের নরমাল ফিজিওলজিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো এর মধ্যে কোনো অ্যাবনরমালিটি নেই, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই যে শুরুয়াত হলো, এই শুরুয়াত হওয়ার ফলে এই যে এই জাইগোটটা এইখানে যে তোমার ইমপ্ল্যান্টেশন হলো, ইমপ্ল্যান্টেশন হওয়ার ফলে এ আস্তে আস্তে এবার পিরিয়ড অনুযায়ী এগোতে থাকবে। এই যে পিরিয়ডটা, এই যে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হওয়ার প্রায় 6 দিনে এইখান থেকে ফার্টিলাইজেশন হয়ে এইখানে যখন আসছে এ কিন্তু এবার ডিভিশন হতে থাকছে, 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকম সেলগুলো বাড়ছে, এরকম একটা বলের মতো যখন হচ্ছে এইখানে এসে পৌঁছাচ্ছে তখন একটা বলের মতো আকৃতি নিচ্ছে, দ্যাট ইজ কল্ড মরুলা। এই মরুলা গুলোর যে সাইড ওয়াল আছে সেইখান থেকে এক ধরনের ভিলি সৃষ্টি হচ্ছে যেটা গাঁদবে, দ্যাট ইজ কোরিওনিক ভিলি। ওই ভিলি গুলো থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনটা বেরোয়, যার জন্য ওইটা এক্সক্রিট করে ইউরিন দিয়ে বেরোয়। এইবার ওটা মোটামুটি ধরে নাও 36-38 দিনের পর থেকে ওটা বেরোতে থাকবে। 6 দিন পর থেকে এখানে বলেছি 7 দিনের মধ্যে ফার্টিলাইজেশন যখন হয়েছিল তখন মোটামুটি আমরা যদি মিস পিরিয়ড ধরি, মিস পিরিয়ডের 10 দিন বাদে ইউরিনে এইচসিজি পজিটিভ পেয়ে যাবে, অর্থাৎ তখন পেট কালার টেস্টটা পজিটিভ হবে 40 দিনের মধ্যে। তখন আমরা কনফার্ম হয়ে যাব যে ওই মহিলা প্রেগন্যান্ট এবং তার সঙ্গে সিমটম নেই। ঠিক আছে? এবার এই যে শুরুয়াত হলো, প্রেগন্যান্সির শুরুয়াত,
এই প্রেগনেন্সির শুরুয়াত যখনই হয়ে গেল, এই টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটা এবার আমরা জানবো কতদিন ধরে চলবে। 9 মাস, 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 days। এর সঙ্গে রিলেটেড এবার কিছু টার্ম আমাকে শিখে নিতে হবে। যেমন ধরো আগের যে টার্মগুলো শিখলে LMP লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড। একটা টার্ম শিখলে, কারণ এখানে যখনই ফার্টিলাইজেশন হলো, কর্পাস লুটিয়াম রিজেনারেট করলো না, আরো ওয়েল ডেভেলপড হলো, তার জন্য ইস্ট্রোজেন পজিশন আরো ছাড়তে লাগলো, ফলে তার মেনস্ট্রুয়েশনটা হলো না, অফ হয়ে গেল, দ্যাট ইজ অ্যামনোরিয়া হলো, তাই তো? তখন তোমার মেনস্ট্রুয়েশনটা অফ হয়ে গেল। তারপরে যখন এলো ডাক্তারের কাছে গেল, জিজ্ঞেস করলো, বললো আপনার লাস্ট মেনস্ট্রুয়ালটা কবে হয়েছিল, মেনস্ট্রুয়েশন মানে বলবেন ফার্স্ট ডেটা বলবেন। অর্থাৎ এলএমপি বলতে আমরা বুঝি ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল। বুঝে গেল? তাই এলএমপিটা একটা ডেট, অর্থাৎ কোন ডেটে আপনার লাস্ট মেনস্ট্রুয়েশনটা হয়েছিল। বললো আমার লাস্ট মেনস্ট্রুয়েশনটা হয়েছিল নভেম্বরের 12 তারিখে, 12/11/2024, মানে গত মাসে। হ্যাঁ, এটা ধরলাম। তার মানে কি এলএমপি হচ্ছে একটা ডেট, এলএমপি হচ্ছে একটা ডেট, যে ডেটটাতে তার শেষ মেনস্ট্রুয়াল পিরিয়ডটা হয়েছিল। কারণ এই 12 গুলো কতদিন ছিল, 12 তারিখ শুরু হয়েছিল, যেমন আমার 4-5 দিন থাকে সেরকমই ছিল। তার মানে আমি বুঝে নিলাম এই পিরিয়ডটা নর্মাল পিরিয়ড হয়েছিল। ঠিক আছে, আজকে তোমার জানুয়ারির 4-5 তারিখ হয়ে গেছে, এখনো মেনস্ট্রুয়েশন হয়নি। ঠিক আছে, আমি ডাক্তারবাবু কাছে এসেছি, আর কি হচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ ডাক্তার, সকালে ঘুম থেকে উঠছি, মাথাটা ঘুরছে, গাপাক দিচ্ছে, একটুতে হাঁপিয়ে যাচ্ছি। যেগুলো আগে তো কাপড় কেচে আমি ছাদে গিয়ে স্কুল দিয়ে আসতাম, কোনো অসুবিধা হতো না, এখন ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বুকগুলো একটু ভারী ভারী লাগছে, হ্যাঁ, মনে যেন কি একটা ছুঁচ ফোটাচ্ছে এরকম একটা অনুভূতি হচ্ছে। এই যে সিমটম গুলো বলছে, বুঝতে পেরেছো? আর তার সঙ্গে পিরিয়ডটা মিস করে গেছে, মানে পিরিয়ডটা হচ্ছে না, অ্যামনোরিয়া থাকছে। আর এই যে সিমটম গুলো যেহেতু সকালের দিকে বেশি অনুভূত হচ্ছে, সেই জন্য এই সিমটম গুলোকে একসাথে আমরা কি বলি? মর্নিং সিকনেস। মর্নিং, তার মানে তার সঙ্গে অ্যামনোরিয়া থাকছে আর মর্নিং সিকনেস থাকছে। তখনই আমাদের মাথার মধ্যে চলে আসছে যে এটা প্রেগনেন্ট হয়ে যায়নি তো। তখন আমি তাকে চেক কালার টেস্ট করার জন্য অ্যাডভাইস দিলাম। তো দেখা গেল হ্যাঁ পেট কালার টেস্ট পজিটিভ, তার মানে কনফার্ম হয়ে গেল। তার মানে সেটা তোমার অবস্টেট্রিক্স এর মধ্যে পৌঁছে গেল কেসটা। ঠিক আছে, এইবার অবস্টেট্রিক্সে আমাদের কি করতে হয়? ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন, ফার্টিলাইজেশন, ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। এই জায়গাটা আমি পৌঁছালাম, তাকে বলছি আমরা ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। এবার তোমায় যদি কোশ্চেন করে একটা প্রেগন্যান্সি তুমি কিভাবে ডায়াগনোসিস করবে, তখন কি বলবে? ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি, ফিমেলের সাইন, সিমটম, ইনভেস্টিগেশন, এইগুলো নিয়ে আমাকে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি করতে হবে। তার মধ্যে সাইন সিমটমে কি লিখবে? এরকম লিখবে, মর্নিং সিকনেস থাকবে, তাই তো? ভমিটিং টেন্ডেন্সিটা অনেক পরে থাকে। ফার্স্ট কথা অ্যামনোরিয়া, হ্যাঁ। ওটা ছাড়া কিছু হবে না। হুম, তাহলে ফার্স্ট কথা অ্যামনোরিয়া থাকবেই, হুম। তার সঙ্গে এবার মর্নিং সিকনেস। হ্যাঁ, মর্নিং। মর্নিং সিকনেসটা টোটাল বলবে, মাথা ঘুরবে, বমি ভাব থাকবে, কারো বমি হবে, একটুতে দুর্বল হয়ে পড়বে, একটুতে হাঁপিয়ে যাবে, বুকগুলো ভারী ভারী মনে হবে, বুকের মধ্যে একটা ফুটফোটাচ্ছে, পিকিং সেন্সেশন আসবে, কোনো কোনো পেচ্ছাপের বেগ পেতে পারে, কারণ ওই যে কনসেপ্টটা ওখানে আসছে, আর ট্র্যাশের সামনেই তো পেচ্ছাপ থলি, তার উপরে একটা ইরিটেটিং প্রভাব আসতে পারে।
সেখান থেকে ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন দেখা দিতে পারে। তো এইরকম সিমটম গুলো থাকবে, তাই তো। এবার তার সঙ্গে অন এক্সামিনেশন করলে পরে সেখানে তোমার ওভারির মধ্যে ওভারির চেঞ্জ আমরা বুঝতে পারবো না, ভ্যাজাইনাল চেঞ্জ আমরা কিছু পাবো, ইউট্রাইন চেঞ্জ কিছু পাবো, কিছু টেস্ট আছে সেগুলো পজিটিভ হবে। হ্যাঁ, সেই টেস্টগুলো মধ্যে মেনলি তোমার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন অর্থাৎ পেগ কালার টেস্টটা আমরা দিই, ঠিক আছে। এর মাধ্যমে যদি এই এতগুলো জিনিস যখন পজিটিভ থাকবে তো আমরা এইভাবে প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি। এরকম একটা কোশ্চেন থাকবে তোমার, ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, নোট দিয়ে দেবে তোমাদের, সেখানে সাজিয়ে গুজিয়ে লেখা থাকবে। আমি শুধু জাস্ট জিনিসটা বোঝালাম, এবার নোটটা পড়লে পরে তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চাইছি। আচ্ছা, যেই ডায়াগনোসিস প্রেগনেন্সি হয়ে গেল তখনই তারপরের আইটেম চলে আসবে কি, হ্যাঁ, ANTE, অ্যান্টি, NATAL, নেটাল কেয়ার, CARE কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার বলতে কি বুঝবো আমরা না, একটা প্রেগনেন্ট ওম্যানকে আমরা যে সমস্ত কেয়ার নিই সেই কেয়ার গুলোকে একসাথে বলা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। সেখানে তোমার অ্যান্টিনেটাল এক্সামিনেশন আছে, অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন আছে, অ্যান্টিনেটাল অ্যাডভাইস আছে, অনেকগুলো সেক্টরে ভাগ করা আছে, ঠিক আছে। কিন্তু আমরা প্রথমে যে টার্মটা শিখেছিলাম এটা বলেছিলাম LMD। এর পরবর্তী টার্ম কি শিখবো, EDD, EDD, এস্টিমেটেড ডেলিভারি ডেট, এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা EDT, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। অ্যান্টিনেটাল কি আপনি প্রেগ কালার পজিটিভ হওয়ার পরই পেশেন্ট অ্যান্টিনেটাল কেয়ারে চলে যাবে, প্রেগন্যান্সি কনফার্ম হবে, তারপরে অ্যান্টিনেটাল কেয়ারে শুরু হয়ে যাবে, যদি সে নিতে চায়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিনেটাল কেয়ার একটা বিশাল ইতিহাস, সেটা পরে যখন আমরা পড়বো। আগে এদিকে চলে আসি, EDD বা EDT যে কোনো একটা, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি or expected date of termination। EDT মানে expected date of termination, মানে যেদিন পূর্ণপ্রাপ্ত হবে সেই দিনই বাচ্চাটা বেরিয়ে আসবে, তাই তো। কিন্তু যেহেতু এখন প্রেগন্যান্সি আছে আমরা কাউন্ট করে বলছি, সেই জন্য ই কথাটা বলা হয়েছে, এক্সপেক্টেড মনে করা হচ্ছে। ওই ডেটেই যে হবে এমন কোনো কথা নেই, ওই ডেটের 10 দিন এদিক ওদিক করা থাকে, প্লাস মাইনাস 10 করা থাকে। এই যে এক্সপেক্টেড ডেট LMP থেকে EDT এর ডিউরেশনটা কত, 9 months 7 days, 9 মান্থ প্লাস 7 ডেজ, মানে এভারেজ 280 দিন, 280 ডেজ হচ্ছে তোমার। তবে কাউন্ট করার সময় আমরা 9 মান্থ এবং 7 ডেজ হিসাবে কাউন্ট করেই দিচ্ছি। যেমন এই তারিখে আমি বলেছি LMP, 19 তারিখ হবে স্যার। তো EDT কি দাঁড়াবে, আর ওটা নভেম্বর ছিল, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টের 19। আগস্টের 12 আর তার সঙ্গে 7, 19। তার মানে দাঁড়াচ্ছে আগস্টের 19, 8/08/2025। তার মানে যার LMP 12/11/24, তারপর আর মেন্স পায়নি, তারপর তাকে আমরা মোটামুটি এক্সামিনেশন করে দেখেছি পজিটিভ প্রেগন্যান্সি। তার এবার EDT, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবো যে তার 19শে আগস্ট ডেলিভারি সম্ভাব্য তারিখ। তাহলে আগে যেটা বলা হতো যে 10 মাস 10 দিন, ওটা তাহলে কিরকম লেম্যান কথাবার্তা বললো, আচ্ছা, ওটা কোনো সাইন্টিফিক, ওটা সাইন্টিফিক কোনো বেস নেই। 10 মাস 10 দিন মানে কোথায় যাচ্ছে বলো তো, 30 × 10 মানে 310 দিন। আমাদের সায়েন্স বলছে তোমার ওটা হিসেব করলে মানে 1 মাস বেশি, 9 মাস 7 হ্যাঁ, মানে 280 দিন।
অ্যাকচুয়ালি জেস্টেশনাল পিরিয়ড হচ্ছে তোমার 266 দিন, জেস্টেশনাল পিরিয়ড যদি ধরি। কারণ দেখো আমি বলছি এলএমপি মানে আমি ধরেছিলাম লাস্ট ডেট অফ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, অর্থাৎ ওটা মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছিল তখন কিন্তু ফার্টিলাইজেশন হয়নি, ওভুলেশনই 14 দিন নিয়ে নিয়েছে স্যার। তার মানে তার 14 দিন বাদে ওভুলেশন হয়েছে, তারপরে তার সঙ্গে এ হয়ে জাইগোট তৈরি হয়েছে, আরো 2 দিন যেতে পারে, 2 দিন যেতে পারে, তাহলে 16 দিন। 16 দিন হয়। তা 280 থেকে 16 দিন বাদ দিলে কত থাকে? 266 264 থেকে 266 চললাম। কারণ সবসময় তো ওভুলেশনের দিনে হয়ে 14 যায়। দিনে হবে না, একদিন আগে হতে পারে, একদিন কি পিছনে বলেন হতে পারে। জেস্টেশন পিরিয়ড? হ্যাঁ, এটা হচ্ছে জেস্টেশনাল পিরিয়ড। তাহলে জেস্টেশনাল পিরিয়ড দাঁড়াচ্ছে 265 দিন এভারেজ। প্রেগন্যান্সি পিরিয়ড যদি আমরা ধরি 280 দিন, অ্যাকচুয়াল জেস্টেশনাল পিরিয়ড আসবে তোমার 264 থেকে 66 দিন। জেস্টেশনাল না, হ্যাঁ। GESTATIONAL জেস্টেশনাল পিরিয়ড, ঠিক আছে? তো এই হচ্ছে এই যে যখন প্রেগন্যান্সি গ্রো করে গেল, তারপর যে আমরা এগিয়ে যাব যত কিছু জিনিস সেটা পড়বে অবস্ট্যাটিক্স এর মধ্যে। তাহলে অবস্ট্যাটিক্স এর মধ্যে যেমন তোমার ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি একটা কোশ্চেন, সেরকম অ্যান্টিনেটাল কেয়ার ও একটা কোশ্চেন। এইবার এই যে প্রেগন্যান্সি পিরিয়ড 280 দিন, এটাকে আমাদের বোঝার সুবিধার জন্য স্যার জেস্টেশনাল পিরিয়ডটাকে ওটাকে বাংলায় কি বলে জানেন না। মানে প্রেগন্যান্সি পিরিয়ড আর জেস্টেশনাল পিরিয়ড তো 280 থেকে 264 ওই জন্য জিজ্ঞেস করি। হ্যাঁ, মানে হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ওইটা আমি জানি না বাংলা, ওটা ইংরেজিতে তো আমাদের বইগুলো পড়া কিছু কিছু। না আমার বাংলার দরকার নেই, বলছি মানে প্রেগন্যান্সি পিরিয়ড 280 দিন হচ্ছে। ওরে বাবা, আমি এটা তোমাকে ক্যালকুলেট করে বলা, এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। আমি বললাম অরিজিনালি জেস্টেশনাল মানে হচ্ছে তোমার হিউম্যান বডির মধ্যে তার ডেভেলপমেন্টাল পিরিয়ড। তুমি দেখো না একটা আমরা তো এই যে পিরিয়ডটা এলএমপিটা তো এটা তো হিউম্যান বডির মধ্যে হচ্ছে না, আমরা একটা পিরিয়ডের ডেট নিচ্ছি, সেই পিরিয়ডে তো তোমার ফার্টিলাইজেশন হচ্ছে না, ঠিক। হচ্ছে কি? কারণ আমি বলেছি কি ওভুলেশনটা হয়, এখানেই বলেছিলাম ওভুলেশনটা হয় পিরিয়ডের 14 দিন আগে। একটা পিরিয়ড যখন দেখে ফেললে তাহলে সেই পিরিয়ডের রেজাল্ট হয়ে গেল, ওটা রেজাল্ট দেখছো, Result, তাহলে পিরিয়ডটা 28 দিন আগে চালু হয়েছিল, বুঝতে পেরেছো? তার মানে ফার্টিলাইজেশন হয়নি বলে চালু হয়েছে, চালু হলো। এবার যদি ফার্টিলাইজেশন ভেতরে হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তো অ্যাক্সিডেন্ট করে বলে। ধরো যখন অ্যামনোরিয়া ফিজিওলজিক্যাল কারণ কি আছে? অ্যামনোরিয়া তোমার যখন মানে মেয়েটা 12 বছর আগে, তার তো মেন্স হবে না, তার মানে বিফোর মেনার্কির আগে তার তো মেন্স হচ্ছে না, তো সেটা তো অ্যামনোরিয়া, সেটা ফিজিওলজিক্যাল স্বাভাবিক, কারণ সে তো বয়সই হয়নি, হবে কি? ডিউরিং প্রেগন্যান্সি মেন্স হবে কি? হবে না, দ্যাট ইজ অ্যামনোরিয়া, দ্যাট ইজ অলসো ফিজিওলজিক্যাল। প্রেগন্যান্সি হয়েছে মনে হয়নি। আবার ডেলিভারির পরে যখন বাচ্চা দুধ খাবে বুকে, তখনও কিছু সময় মেনস্ট্রুয়েশন কিন্তু হবে, এইটা কিন্তু কিছু সময়, সেই জন্য বলছে সাম টাইম ডিউরিং ল্যাকটেশন। এবার এই টাইমটা আসলে এক্সপেক্টেড কত? এই তো এইখানটা এত গোলমালে 2 মাস থেকে 10 মাস না হতে পারে, আবার এবার ভেতরে হতে পারে। এবার ভেতরে কখন হচ্ছে সেটা তো বাইরে বোঝাতে পারিনি, হচ্ছে না, তারপরে দেখা গেল আবার এগেন কখন প্রেগন্যান্সি হয়ে গেছে। কারণ পিরিয়ডটা তো বলেছি ওভুলেশনের আগে চালু হয়ে মানে গেছে, ওভুলেশন হয়েছে আবার conceive এবার হয়ে গেছে। ভেতরে চালু হয়ে গেছে, হ্যাঁ। ওভুলেশন হয়ে গেছে, conceive মেলামেশা হয়ে করেছে, কনসিভ করে গেছে। এইরকম বহু কেস আমরা পাই, বুঝতে অর্থাৎ সে জানতেই পারেনি, আবার সেকেন্ড টাইম সে এই জন্যই ঘটে যে মেনস্ট্রুয়েশনটার রেজাল্ট ঘটনা কিন্তু তার আগেই ঘটে যায়, তার 14 দিন আগে ওভুলেশন ঘটে যায়। সেই ওভুলেশনে যে ওভামটা হবে, সেই ওভামটা যদি ফার্টিলাইজ না হয় তবেই কিন্তু মেনস্ট্রুয়েশন হবে, কিন্তু সেই সময় যদি ফার্টিলাইজ হয়ে যায় তবে তার আমি মেন্স দেখতেই পাবো না। আবার এগেন একটা প্রেগনেন্সি গেন করে সেটা চালু হয়ে গেছে ভেতরে।
বুঝতে পেরেছো? আপনার ডেলিভারি অনেক ক্ষেত্রে মেনোরেজিয়াও স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, সেগুলো হচ্ছে পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজ গুলো, ওগুলো কিন্তু মেনোরেজিয়ার মধ্যে পড়বে না। দ্যাট ইজ প্যাথোলজিক্যাল কন্ডিশন। অনেক কারণ আছে নিশ্চয়ই, কেন হবে? ওটা তো হওয়ার কথা নয়, না, কিন্তু হচ্ছে। তাই সেটাও একটা কন্ডিশন, সেও আমাদের অপশন মধ্যেই আছে। পিপিএইচ বলে একটা কথা আছে, পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজ, তুমি যেটা বলছো ওটা হচ্ছে ডেলিভারির পরে মেনলি কি হয়, ডেলিভারি যে হয়ে গেল তার স্বাভাবিক হতে সমস্ত অর্গানগুলো তো ডিসপ্লেস হয়ে গেছে। ইউটেরাস ছিল পেলভিক, সেইখানে চলে এসছে, উঠে এখানে চলে এসছে। যে ডেলিভারি সঙ্গে সঙ্গে তার পেলভিসে গিয়ে পৌঁছাবে না, তাহলে তার সঙ্গে ওভারি গুলো চলে এসছে, তার সঙ্গে যে ইউটেরাসের যে সাপোর্ট, লিগামেন্টাল সাপোর্ট, তারাও এক্সটেনশন হয়ে চলে এসছে। কিন্তু তারা যে অরিজিনাল আবার পেলভিক জায়গায় পৌঁছাতে মিনিমাম 45 ডেজ টাইম নেয়। 45 ডেজ টাইম নেয়। এই পিরিয়ডটাকে বলছি আমরা পিওর পিরাল পিরিয়ড, পিওর পেরিয়াম বলা হয় এটাকে, ঠিক আছে? তো এই পিওর পেরিয়াম পিরিয়ডটা মাকে খুব সাবধানে থাকতে হয়, রেস্টে থাকতে হয়, না হলে কিন্তু পরবর্তীকালে অন্যান্য অনেক কমপ্লিকেশন হতে পারে। তার মধ্যে একটা কমন কমপ্লিকেশন হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ অরিজিনাল জায়গায় না থেকে ইউটেরাস তখন অন্য জায়গায় বা আরো নিচের দিকে নেমে আসতে পারে। দ্যাট ইজ কল্ড কোল্যাপস অফ দ্য ইউটেরাস। সেটাও একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, বুঝতে পেরেছো? সেই জন্য আমরা রেস্ট্রিকশনে রাখি মাকে যে আপনি কিন্তু 45 দিন মতো, মানে 1.5-2 মাস কোনো ধরনের ভারী জিনিস তুলবেন না, উপরে কাপড় কাচবেন না, সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করবেন না, যাতে কিনা ওটার উপরে চাপ পড়ে। কারণ ওই সময় লিগামেন্ট গুলো তো স্ট্রেচিং থাকে, এইবার আস্তে 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 ওরাও তো ঠিক তাদের পারসিস্টেন্সি ফিরে পায়। এবার সেই ফিরে পাওয়ার জন্য তাকে টাইম দিতে হবে। ওই সময় যদি আমি স্টেনিয়াস বা লিন্ডেস, তখন ওদের যে ইলাস্টিসিটির মধ্যে অ্যাবনর্মালিটি এসে যায়, তখন সেই স্থিতিস্থাপকতা যদি না পায়, পরবর্তীকালে ওই ইউটেরাসকে ওই জায়গায় ধরে রাখতে পারবে না। দড়িগুলো যদি আলগা হয়ে যায়, একটা জিনিসকে এখানে বাঁধন আছে, একটা বাঁধে তোমার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবার যে দড়িগুলো লম্বা হয়ে যায়, সেই জায়গায় কি জিনিসটা থাকবে? সে তো নিচে চলে আসবে। সে ইউটেরাসও তাই, ওই যেমন বালকি ইউটেরাস বলে। পেলভিক যে বাঁধনগুলো আছে, ল্যাটারাল লিগামেন্ট আছে, তোমার ইউটারোস্যাক্রাল লিগামেন্ট আছে, ইউটারোপিউবিক লিগামেন্ট আছে, হাড়গুলোর সঙ্গে টান দেওয়া থাকে। স্যাক্রাম হাড়ের সঙ্গে একটা লিগামেন্ট তোমার এর সঙ্গে ইউটারাসের সঙ্গে বাঁধা থাকে। ইউটারোস্যাক্রাল, ইউটারোপিউবিস, পিউবিস মানে হচ্ছে সিম্পাইসিস পিউবিস, যে দুদিকে এই যে আমরা যে অ্যানাটমিতে কি বোন করেছিলাম, কোমরের হাড়, পেলভিস, দুদিকে যে তোমার পেলভিক বোন আছে, এই পেলভিক বোন তো 3টে বোনের সমন্বয়ে তৈরি, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এই পিউবিস গুলো সামনে, এদিকে পিউবিস আর এদিকে পিউবিস যোগ আছে, তাকে এই পয়েন্টটাকে বলে সিম্পাইসিস পিউবিস। এটা একটা ইম্পর্টেন্ট ডিমার্কেটিং পয়েন্ট ইন কেস অফ গাইনি এন্ড অফস, দুটোতেই লাগে, কারণ এই পয়েন্টটা, বুঝতে পেরেছো? তো এই পিউবিসের সঙ্গেও লিগামেন্ট এর সঙ্গে ইউটেরাসের সঙ্গে বাঁধা থাকে, ইউটারোপিউবিক লিগামেন্ট বলা হয়। তো সাপোর্ট অফ দ্য ইউটেরাস, আমরা যখন দেখবো সাপোর্ট অফ দ্য ইউটেরাস বলে একটা চ্যাপ্টার আছে, ইউটেরাইন সাপোর্ট, যে ইউটেরাসটা ঠিক ইন মানে পজিশনে থাকার জন্য যে সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে, দ্যাট ইজ সাপোর্ট অফ দ্য ইউটেরাস। এই সাপোর্ট গুলোর মধ্যে বিভিন্ন লিগামেন্ট আছে, অ্যারিওলার টিস্যু আছে, কম্প্যাক্ট ম্যাটেরিয়ালস আছে। আমরা কি করি, একটা কাঁচের পাত্রকে যদি একটা বাক্সে যখন ভরি, তখন দেখবে তার এই চারদিক দিয়ে কাগজ মাগজ এসব তুলো মূলো দীঘা, যাতে ওই পজিশনে থাকে, নাড়াচাড়া না হয়, যাতে ভেঙে না যায়। ওরা ইউটেরাসের যে পেলভিক অর্গান, পেলভিসের মধ্যে আছে, ওই রকম অনেক যেমন লিগামেন্ট গুলো আছে, তার সঙ্গে গ্যাপ গুলোতে কম্প্যাক্ট ম্যাটেরিয়ালসও আছে, যেগুলো লুজ অ্যারিওলার টিস্যু আছে, ফ্যাটি টিস্যু আছে, তারাও ওরকম ভাবে চেপে ধরে রাখতে পারে ইন পজিশন। ওই সবগুলোকে একসাথে মিলে বলা হয় ইউটেরাইন সাপোর্ট, বুঝতে পারছো? যেটা ইউটেরাসকে পজিশনে রাখে। এবার ইউটেরাসের পজিশনগত দিকে দুটো প্যাথোলজি আমরা দেখতে পাই। একটা হচ্ছে পজিশন উল্টে যাওয়া, দ্যাট ইজ রেট্রোভার্সন, আর একটা হচ্ছে ইউটেরাইন কোল্যাপস।
এই দুটো কন্ডিশন সাধারণত প্যাথোলজিক্যালি ঘটে। অর্থাৎ ইউটেরাসের পজিশন কি নরমাল পজিশন, অর্থাৎ অ্যান্টিভার্সন কাকে বলছি, কটা বাজে? ওইটাও বলি অ্যান্টিভার্টেড বা অ্যান্টিভার্সন কাকে বলে? এই দেখো পজিশনটা হচ্ছে একটা ইউটেরাস, তো এরকম ধরে নাও একটা ইউটেরাস, ঠিক আছে? আর স্যার সাইড ভিউ দেখাচ্ছি, পজিশন দেখাতে গেলে সাইড ভিউ দেখাতে হবে। এই হচ্ছে তোমার ভ্যাজাইনা ইউটেরাসের সঙ্গে আছে। এইরকম পজিশনগত ভাবে এই যে এর যে মেন অ্যাক্সিয়াল যদি অ্যাক্সিসে একটা ইমাজিনারি লাইন টাই, এর যদি আমি অ্যাক্সিস যে ভ্যাজাইনা দিয়ে একটা অ্যাক্সিসে ইমাজিনারি লাইন টাই, যে অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ 90 ডিগ্রি, দ্যাট ইজ কল্ড অ্যান্টিফ্লেকশন। এই অ্যান্টিফ্লেকশনেই আমাদের শরীরের মধ্যে, মেয়েদের শরীরের মধ্যে থাকে ভ্যাজাইনা আর ইউটেরাসের পজিশন। তার সামনে থাকে এখানে, নিচে এখানে আছে ইউরিনারি ব্লাডার, এই যে ইউরেথ্রা, হ্যাঁ, এই যে এখানে ভ্যাজাইনা, এর পেছনে আছে এরকম রেকটাম, অ্যানাল ক্যানাল, হ্যাঁ, এরকম দেখবে এরকম এইখানে এই যে ভালভা আছে, ভালভা, তার গায়ে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, আর এখানে যে হচ্ছে তোমার যে বেসটা, সেখানে দেখবে মেন একটা ওপেনিং আছে, তার উপরে আর একটা ছোট্ট ওপেনিং আছে। এই যে ইউরিনারি ব্লাডারটা এখান থেকে ওপেন করছে, দ্যাট ওপেনিং অফ দ্য ইউরেথ্রা। তার নিচে যে ভ্যাজাইনাটা যেটা আছে, ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা, ঠিক আছে? আর এইখান থেকে দেখবে একটু দূরত্ব নিয়ে এইখানে অ্যানাল অরিফিস। এই যে ট্রায়াঙ্গুলার পজিশন, মেয়েদের একটা ইম্পর্টেন্ট এলাকা, দ্যাট ইজ কল্ড পেরিনিয়াম। এই ট্রায়াঙ্গুলার পজিশনটাকে, এই বর্গী আকৃতির পজিশনটাকে বলছি আমরা পেরিনিয়াম। এর গুরুত্ব আছে কারণ গাইনোকোলজিতে, অবস্টেটিক্সে এগুলোর মানে অনেক গুরুত্ব আছে। যখন ডেলিভারির সময় আমরা এখানে পেরিনিয়ামের কিছুটা অংশ কাটি, কেটে বাচ্চাটা ডেলিভারি করি, দ্যাট ইজ এপিসিওটমি, বুঝতে পেরেছো? তো এইসব জায়গাগুলোর গুরুত্ব আছে এর ক্ষেত্রে, সেগুলো পরে পরে সময় সুযোগ পেলে আমি বলে দেবো, ঠিক আছে? স্যার আপনি এটা তো বলছেন যে পেরিনিয়ামটা কেটে কি বললেন প্রসেসটা? এপিসিওটমি। এপিসিওটমি ওইখানে পাইনি ক্যাভিটা, মানে প্রথম যাদের বাচ্চা হচ্ছে, বা মাল্টি ক্যাভিটার যদি 5-6 বছর পরে বা 7-8 বছর পরে যদি সে আবার কনসিভ করে, তখন তার ডেলিভারি, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় এই যে পেরিনিয়াম স্ট্রেচাপে ওখানে মাথাটা আটকে থাকে। আমরা যখন ওই স্টেজ পেরিনিয়ামটাকে 1 ইঞ্চি মতো কেটে দিই, তাকে বলছি আমরা এপিসিওটমি। কেটে দিলে মাথাটা ডেলিভারি হয়ে যাবে। তারপর সেকশন করিয়ে এক শোল্ডারকে ডেলিভারি করিয়ে দিয়ে নিচে দিয়ে করলাম, পোস্টের শোল্ডার বেরিয়ে এলো, তারপর ট্রেতে করে দিলাম। তারপরে ক্ল্যাম্পিং, ওই যে কট আছে মায়ের সঙ্গে, যেটা কটটা থেকে রক্তগুলোকে এদিকে সরিয়ে দিয়ে একটা ক্ল্যাম্প দিলাম, মায়ের দিকে একটু সরিয়ে দিয়ে আর একটা ক্ল্যাম্প দিলাম। আমি দুটো ক্ল্যাম্পের মাঝখানে কাটার আগে মানে যে বাচ্চাটাকে তার দিকে দুটো বাঁধন দিলাম, দিয়ে তারপর কেটে দিলাম, কেটে দিয়ে বাচ্চা আউট করে দিলাম। মায়ের এদিকে ক্ল্যাম্পটা খুললাম না, বাচ্চার ক্ল্যাম্পটা খুলে নিলাম, যেহেতু দুটো নট দিয়ে দিয়েছি আর ব্লিডিং হবে না, ওটা নার্সদের দিয়ে দিলাম, ওরা আবার কেয়ার নেবে। আর মায়ের ওইটাকে এটা থাকে, কারণ প্ল্যাসেন্টা ডেলিভারি করতে হবে। কারণ যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল, তার ঠিক 5 থেকে 15 মিনিট মতো লাগে প্ল্যাসেন্টা ডেলিভারি হতে। প্ল্যাসেন্টাটা একটু অ্যাক্টিভ ম্যানেজমেন্টে আমরা যদি করি, মোটামুটি 5, 7, 8, 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। কিনা ফান্ডাল প্রেশারটা একটু বাড়িয়ে দিয়ে, ওই যে পর্দা যেটা আছে, পর্দাকে আমরা এটা ওই ক্ল্যাম্পটার সঙ্গে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে একটু ট্র্যাকশন দিই, এটাকে সাপোর্ট, এটাকে একটু পেশ করি, করে আস্তে আস্তে এরকম করতে করতে বেরিয়ে আসে হস করে। তখন প্রচুর ব্লিডিং হয়, বুঝলে? সেই ব্লিডিংটা স্টপ করার জন্য যে প্ল্যাসেন্টা যে ডেলিভারি হয়ে যায়, আমাদের ওই তোমার ওই ইঞ্জেকশন রেডি থাকে। আমরা থাইতে মানে একটা, কারো ক্ষেত্রে 2টো প্রয়োজন মতো দিই, যাতে ইউটেরাইন ব্লিডিংটা তাড়াতাড়ি স্টপ হয়। এইবার কি করা হয়, এই ক্ল্যাম্পটা যেটা বেরিয়ে এলো, ক্ল্যাম্পটা খুলে নেওয়া হয়, বালতি থাকে তলায়, ওটা দিয়ে বার করে দেওয়া। এই ক্ল্যাম্পটাতে এবার গজ কাপড় জড়িয়ে আমরা কি করি, ওয়াশ করি, ক্লিন করি। একবার করলাম, দেখলাম রক্ত পড়ে, রক্ত করতে করতে যখন দেখি আর রক্ত লাগছে না গজে,
তাহলে যেন ব্লিডিংটা স্টপ হয়ে গেছে। এইবার রিপেয়ার, মানে যা ক্ষতিগ্রস্ত হয়েছে এইবার ইন্সপেকশন করে নেওয়া হলো, এইবার তার রিপেয়ার। এইবার যেহেতু আমি এপিসিওটা আমি এই জন্যই দেওয়া যে উনটা আমি নিজে করেছি, কোথা দিয়ে করেছি আমি জানি, রিপেয়ার